সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? হ্যাঁ, আমাকে কি ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আশা করছি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। আচ্ছা, আমরা শুরুতেই তোমাদের সমস্যা যদি কিছু থাকে, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? রবিন মণ্ডল, গুরু, শিষ্য রবিন। আচ্ছা, আশা করছি আমাকে। আচ্ছা, জান্নাতুল মহবিলাস জি, শাহিন, আচ্ছা, লিমা, ঋতু, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তিশা, মুহাদ্দেস, শেখ হাসান, নামগুলো দ্রুত চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি সেই মেয়ে, ঠিক আছে। মরিয়ম খাতুন, ওকে। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে শিক্ষার্থী বন্ধুরা। আমি আজকে নতুন আলোচনায় যাব, সন্ধি। তবে সন্ধিতে যাওয়ার আগে, হ্যাঁ, পার্থ কুমার নন্দ, আদাব স্যার, আদাব পার্থ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তুমি যুক্ত হয়েছো আমার সাথে, শিল্পী পার্থ কুমার নন্দ, আমারও ভালো লাগছে খুবই। হ্যাঁ, তোমাদের যদি ধ্বনি, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে টপিকটি শেষ করেছিলাম ধ্বনি পরিবর্তন, সেই ধ্বনি পরিবর্তন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে করবে দ্রুত, কারণ আমরা নতুন আলোচনায় যাব, ঠিক আছে? ওকে। বিল্লাল সর্দার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঋতু মল্লিক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মারুফ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছি। আমি চাচ্ছি যে তোমরা, আমরা বিগত যে ধ্বনি পরিবর্তনের ক্লাসটি করেছি, সেই ধ্বনি পরিবর্তন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে দ্রুত জিজ্ঞেস করবে। তাহলে আমরা সেই কথাটুকু শেষ করে আমরা নতুন আলোচনায় যাব। আচ্ছা, এভাবে বোঝানোর পর কোনো প্রশ্ন থাকতেই পারে না স্যার। না, ঠিক আছে, তারপরে হয়তো অনেক সময় হয় না যে কোনো কনফিউশন থাকে অনেক সময়। আচ্ছা, তো আমি একটু বিষয়, তাহলে আমি আমার মতো অল্প একটু বিষয়, আমার মাথায় যেটুকু আছে একটু বলে আমরা তাহলে ক্লাসে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, একটি শব্দ হচ্ছে রত্ন, সেখান থেকে রতন। লক্ষ্য করো আমার কথাটি, রত্ন থেকে কি রতন। এখন দেখো তো, কোনো কিছু বেড়েছে না কমেছে, না যা ছিল তাই আছে? রত্ন থেকে রতন, এখানে কোনো কিছু বেড়েছে না কোনো কিছু কমেছে, না যা ছিল তাই আছে? স্বাগত বানানে বর্ণ 1 2 3 4 5টি। স্বাগত বানানে, মরিয়ম খাতুন, স্বাগত বানানে বর্ণ 5টি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, র ছিল আছে, ত ছিল আছে, ন ছিল আছে, তাহলে যা ছিল তাই আছে। কিন্তু ব্যাকরণে বলা হয়েছে এটার নাম স্বরাগম, বেড়েছে। ব্যাকরণ বলেছে এটা বেড়েছে, বেড়েছে। তো আমরা কি বাড়া খুঁজে পাচ্ছি? আমরা যা ছিল তাই তো দেখছি, কিন্তু ব্যাকরণ বলেছে এখানে যা ছিল তার চেয়ে বেড়েছে। আচ্ছা, বেড়েছে কেন একটু লক্ষ্য করো। আমরা যখন তোয়ান্নকে যুক্ত তোয়ান্ন, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে, যখন কোনো যুক্ত ব্যঞ্জনকে আমরা ভাঙবো, যুক্ত ব্যঞ্জনকে ভাঙবো, তখন এর নিচে হস দিতে হয়। নিয়ম, যখন কোনো যুক্ত ব্যঞ্জনকে আমরা ভাঙবো, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই তয়ের নিচে হস দিতে হবে। তাহলে এটা ছিল রত্ন, এটাও রত্ন, রত্ন, রত্ন। কিন্তু যখন আমি হসটা দিলাম না, তখন এটা হয়ে গেল রতন। কি হয়ে গেল? রতন। তাহলে এটা ছিল রত্ন, এটা কি রত্ন, আর এটা হয়ে গেল কি রতন। তাহলে এই ক্ষেত্রে একটা অ বাড়লো, কি হলো? একটা অ বাড়লো, ঠিক আছে?
আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ জাহাঙ্গীর, আমি দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, দোয়া করছি, কামনা করছি। আচ্ছা, যুক্তবর্ণ ভেঙেছে, হ্যাঁ সাবরিনা ফেরদৌস, যুক্তবর্ণ ভেঙেছে সেটা ঠিক আছে, কিন্তু যুক্তবর্ণ ভাঙলে নিয়ম কি? যুক্তবর্ণ ভাঙলে কি করতে হবে? ওই যেটা ভাঙছো তার নিচে হস দিতে হবে, এটা নিয়ম, হস। যখন তুমি হস দিবা তাহলে এটাও রত্ন, এটাও রত্ন, এটাও রত্ন, এটাও রত্ন, কিন্তু যখন আমি হস দিচ্ছি না তখন এটা হয়ে যাচ্ছে কি? রতন, রতন। তাহলে এখানে একটু অ বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাড়েনি, মনে হচ্ছে বাড়েনি, যা ছিল তাই, কিন্তু আসলে বেড়েছে। কি বেড়েছে? অ। ঠিক আছে, যেমন ধরো ধর্ম, ধর্ম, এই ধর্ম থেকে আমরা গতদিন বলেছিলাম কি? ধম্ম, ধর্ম থেকে ধম্ম, সমীভবন। কি বলেছিলাম? সমীভবন। কারণ বাড়ে এমনি কম এমনি, এই যে র আর এই যে ম, র আর ম দুটি দুই বর্ণ কি হয়ে গেছে? এক। দুই বর্ণ কি হয়ে গেছে? একরকম। দুটি দুই রকম না একরকম। কিন্তু ধম্ম থেকে যখন ধরম, ধম্ম থেকে ধরম, ধর আমাদের পদাবলিতে আছে ধর্ম না জানে মরম বাখানে, ধর্ম না জানে মরম বাখানে। তো ধরম, এখন ধ ছিল আছে, দেখো ধ ছিল আছে, রেফ, রেফ মানে র আছে, মৌ আছে, তাহলে যা ছিল তাই আছে। যা ছিল তাই থাকলে ব্যাকরণ বললো বেড়েছে। কেন বেড়েছে? এই যে রেফ আর ম যুক্ত ব্যঞ্জন, কি ব্যঞ্জন? যুক্ত, তাহলে আমাকে এখানে হস দিতে হবে। যদি হস দিই তাহলে এটিও ধর্ম, এটিও ধর্ম, কিন্তু যখন আমি হস দিলাম না তখন এটি থাকলো ধর্ম আর এটি হয়ে গেল কি? ধরম। কি হয়ে গেল? ধরম। তাহলে এখানে একটা অ বৃদ্ধি পেল, ঠিক আছে? যত্ন থেকে কি? যতন, স্বপ্ন থেকে কি? স্বপন। তাহলে এই যে পর ন যুক্ত, যুক্তকে ভাঙা যাবে, ভাঙলে বাড়বে না, ভাঙলে বাড়বে না, কিন্তু শর্ত হলো ভাঙার নিয়ম কি? হস দেওয়া। ভাঙার নিয়ম হস দেওয়া, কিন্তু যখন আমি হস দিব না তখন সেখানে একটা অবৃদ্ধি পেয়ে যাবে। ফলে এগুলির নামও স্বরগম। কি নাম? স্বরগম। আর এই ধরনের স্বরগমকে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা স্বরভঙ্গি। তাহলে পরীক্ষা হবে নিচের কোনটি বিপ্রকর্ষ, নিচের কোনটি বিপ্রকর্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে যুক্ত ব্যঞ্জন ভেঙে যে স্বরের আগমন ঘটলো, যুক্ত ব্যঞ্জন ভেঙে যে স্বরের আগমন ঘটলো, সেই ধরনের স্বরাগমের নাম কি? এমনি নর্মাল স্বরাগম কিন্তু না, নর্মাল স্বরাগম শুধু স্বরাগম। যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে স্বরের আগমন ঘটলো, এই ধরনের স্বরাগমের নাম কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা স্বরভঙ্গি। মানে ব্যঞ্জন ধ্বনি ভেঙে গিয়ে যখন স্বরের আগমন ঘটে, এই ধরনের স্বরগমকে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা কি? স্বরভঙ্গি। ঠিক আছে? আরেকটি ভালো প্রশ্ন পেয়েছি, যেটা আমি আশা করছিলাম যে কোনো না কোনো শিক্ষার্থী করবে। উন্মুখ, হ্যাঁ উন্মুখ একটা প্রশ্ন পেয়েছি, আমার শিক্ষার্থী আসমা খাতুন করেছে প্রশ্নটি। দেখো সে, তোমরা লক্ষ্য করবে শিক্ষার্থী বন্ধুরা, উত যোগ মুখ দেওয়া আছে উন্মুখ, তাই না? আসমা, এটি বলা আছে কি? সমীভবন। কি বলা আছে? সমীভবন, পরাগত সমীভবন। তো আসমার একটু প্রশ্ন, আসমা যদিও প্রশ্নটা ক্লিয়ার করেনি, কিন্তু আসমার সাথে এটুকু বলেছে, স্যার এটা বুঝিয়ে দেন, উন্মুখ তদ্ধিত। আচ্ছা, তাহলে উত যোগ মুখ, উন্মুখ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি কোনো সমীভবন ঘটেছে? একটু বলো তো আমাকে, সমীভবন ঘটেছে কিনা একটু বলো আমাকে। হ্যাঁ, সমীভবন
ঘটেছে কিনা সেটা আমাকে একটু বলো। সমীভবন ঘটেছে, কোথায় ঘটেছে আমাকে বোঝাও তো। দেখতে পাচ্ছ না? আসলে এখানে কি কোনো সমীভবন ঘটেছে? সমীভবন ঘটতে হলে একই ব্যঞ্জন দুইবার হতে হয়। সমীভবন ঘটতে হলে একই ব্যঞ্জন দুইবার হতে হয়। এখানে কি কোনো একই ব্যঞ্জন দুইবার হয়েছে বা একরকম হয়েছে? মানে কোনো ব্যঞ্জন কি একরকম আছে? তো কোনো ব্যঞ্জন একরকম না থাকলে সমীভবন কেমনে ঘটলো? আসলে এখানে পরিবর্তিত শব্দটা দেওয়া নেই। এখানে দেওয়া আছে উন্মুখ তৈরি হয়েছে কি করে? উত যোগ মুখ। উন্মুখ শব্দটা গঠিত হয়েছে উত যোগ মুখ। এটা কিন্তু পরিবর্তন না, এটা পরিবর্তন না, এটা হলো উন্মুখ শব্দটা কিভাবে গঠিত হয়েছে? উত যোগ মুখ ইজ ইকুয়াল টু উন্মুখ। আসলে উন্মুখ, কিন্তু আমরা উচ্চারণ করি কি উন্মুখ। উন্মুখ, কিন্তু আমরা এটা উচ্চারণ করি উন্মুখ। তো এটি দেওয়া নেই, পরিবর্তিত রূপটি দেওয়া নেই, এটা বুঝে নিতে হবে আসমা। ফলে এটি একটু তোমার কাছে বোধগম্য মনে হয়নি। আসলে শব্দটি শুধু দেওয়া আছে উৎযোগ মুখ থেকে উন্মুখ। তো উন্মুখে তো সমীভবন ঘটেনি, উন্মুখে সমীভবন ঘটেনি। আসলে উন্মুখ নয়ময় রসক উন্মুখ, কিন্তু আমরা অনেক এলাকায় বা অঞ্চলে উচ্চারণ করি কি উন্মুখ। তোমার জন্য আমি একেবারে কি উন্মুখ হয়ে আছি, উন্মুখ। অর্থাৎ এই যে উন্মুখ নয় মটা হয়ে গেল কি ময়ম, শব্দটা ছিল উন্মুখ আর আমরা উচ্চারণ করি কি উন্মুখ। এখানে সমীভবন, এবং কি জাতীয় সমীভবন? দেখো পরাগত। পরাগত কেন? পরেরটার মতো। নিশ্চয় ব্যাখ্যা দেওয়া দরকার নেই। পরাগত কেন? সমীভবন কি জাতীয়? পরাগত, ময়ের মতো দেখতে হয়েছে, কিন্তু এটা দেওয়া নাই। এটা প্রশ্নে দেওয়া নাই বলেই তো কনফিউশন। প্রশ্নে দেওয়া নাই মানে বা বইয়ে দেওয়া নাই। জি, আরেকটা দেশে একই রকম জিনিস, তৎ যোগ হিত ইজ ইকুয়াল টু কি তদ্ধিত। এখানে কোনো সমীভবন ঘটেনি। আসলে পরিবর্তিত রূপটি দেওয়া নেই, পরিবর্তিত রূপটি দেওয়া নেই। দেওয়া আছে ত দয়ে ধয়ে রস্যইটা, কিন্তু আমরা উচ্চারণ করি তদ্ধিত। দেওয়া আছে দয়ে ধয়ে, কিন্তু আমরা উচ্চারণ করি কি জানো? তদ্ধিত। তদ্ধিত, ধয়ে ধ, আমরা উচ্চারণ করি ধয়ে ধ। শব্দটি দেওয়া আছে দয় ধ। যেমন ওই যে আমরা বলেছিলাম, দেখো ওই যে আমরা শিক্ষার্থী বন্ধুরা, এটা এর তো দেখো প দয় ম দেওয়া আছে পদ্ম, কিন্তু আমরা বলছি কি পদ্ম বলছি না? আমরা কি বলছি? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীতে, তাই কি বলছি? পদ্মা বলছি না পদ্মা বলছি? তাহলে লেখা আছে পদ্মা, কিন্তু আমরা উচ্চারণ করছি কি পদ্মা, পদ্মা। ঠিক তেমনি লেখা আছে দয়ে ধ তদ্ধিত, তদ্ধিত, কিন্তু আমরা উচ্চারণ করছি কি তদ্ধিত, ধয় ধ। এখানে পরিবর্তিত রূপটি তোমরা যেই বই পড়েছো বা যেখানে পড়েছো সেখানে পরিবর্তিত রূপটা দেওয়া নাই, পরিবর্তিত রূপটি দেওয়া নাই। ফলে শুধু মূল শব্দটি দেওয়া আছে দয়ে ধ। তো দয়ে ধ থাকলে তো সমীভবন হয়নি। সমীভবন মানে দুই রকম বর্ণকে এক হতে হবে, তো এখানে হয়নি। কখন হয়েছে? আমরা যখন উচ্চারণ করছি, আমরা যখন কি উচ্চারণ করছি। ঠিক আছে? তাহলে এই দয়ে ধ, কিন্তু উচ্চারণ কি ধয়ে ধ, তদ্ধিত, তদ্ধিত। তো এখানে সমীভবন কি সমীভবন? এটিও পরাগত। এই যে ধ, দয়ে ধ থেকে কি ধয়ে ধ, তাহলে পরাগত। তাহলে এগুলিকে বইয়ে দেওয়া আছে দেখবা পরাগত সমীভবন, কিন্তু এই পরিবর্তিত রূপটি ওখানে উল্লেখ করা নাই বিধায় তোমাদের কনফিউশনটা তৈরি হবে। কিন্তু মনে রাখবে যে আছে নয়ম, কিন্তু উচ্চারণ হবে কি ময়ম, উন্মুখ। আছে দয়ে ধ, কিন্তু উচ্চারণটা হবে কি ধয়ে ধ। অর্থাৎ শব্দটা যে আছে উচ্চারণের সময় কি হচ্ছে, দুটি দুই রকম বর্ণ একরকম হয়ে যাচ্ছে। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করছি তোমাদের যেহেতু আর নতুন কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো সবই। তাহলে আজকে আমরা নতুন টপিকে যাব কি? লেখো সন্ধি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যত রকম
চাকরির পরীক্ষা আছে। পরিবর্তিত রূপ অপশনে থাকবে না, জি থাকবে না, তারপরে সময় উত্তর করব। জি পরিবর্তিত রূপটি আশিকুজ্জামান উজ্জ্বল, পরিবর্তিত রূপটি নাই, কিন্তু উচ্চারণ যখন করছো, ওই যে আমি বোঝালাম আশিকুজ্জামান উজ্জ্বল, তুমি এটা, আমি তো লিখেছি দয়ময় আকার পদ্মা, লিখেছি পদ্মা, কিন্তু তুমি কি পদ্মা বলছো? আশিকুজ্জামান উজ্জ্বল, আমরা যে শব্দটা লিখলাম পদ্মা, এই পদ্মা, এই মেঘনা, তুমি কি পদ্মা বলছো না পদ্মা বলছো? তার মানে আমি শব্দটা লিখেছি পদ্মা, কিন্তু তুমি উচ্চারণ করছো কি? তুমি উচ্চারণ করছো পদ্মা, পদ্মা, দয় দয়। তার মানে তুমি কিন্তু পরিবর্তন করে নিচ্ছ। তুমি যখন মুখে বলছো তখন যা আছে তার চেয়ে পরিবর্তন করে নিচ্ছ। তাহলে পরিবর্তিত রূপটা তোমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে ধরে নিতে হবে। এই ক্ষেত্রে পরিবর্তিত রূপটি ধরে, যদি বলে পদ্মা কি জাতীয়, তাহলে পদ্মা আসলে দয়েমও আছে, আর আমি বলছি কি পদ্মা, তাহলে এটা সমীভবন। আর এটি কি জাতীয় সমীভবন? যে দয়ের মতো হয়েছে তাহলে প্রগত, তাই না? মনে আছে, দয়ের মতো পূর্বের মতো হলে প্রগত, পরের মতো হলে পরাগত। ধন্যবাদ। তাহলে আমরা শুরুতেই জানবো সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, মনে আছে তো? আমরা কিন্তু ধ্বনিতত্ত্বের মধ্যেই আছি, এখনো ধ্বনিতত্ত্ব ছেড়ে বাইরে যাইনি। তাহলে আমরা কি ধ্বনিতত্ত্বের মধ্যেই আছি। তাহলে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। রুমাল টানতে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের কিসের মিলন? রাজ্জাকের সাথে শাবানার, নাকি সাকিব খানের সাথে বুবলির, কার কার মিলন? সন্ধি শব্দের অর্থ যে মিলন, কিন্তু পরীক্ষা প্রশ্ন, সন্ধি কিসের মিলন? বর্ণের সাথে বর্ণের, শব্দের সাথে শব্দের, ধ্বনির সাথে ধ্বনির, বাক্যের সাথে বাক্যের। বলেন সন্ধি তো মিলন, কিসের মিলন? পরীক্ষা প্রশ্ন, সন্ধি কিসের মিলন? বর্ণ প্লাস বর্ণ, শব্দ প্লাস শব্দ, ধ্বনি প্লাস ধ্বনি। বলেন সন্ধি কিসের মিলন? বর্ণ প্লাস বর্ণ, শব্দ প্লাস শব্দ, ধ্বনি প্লাস ধ্বনি, পদ প্লাস পদ। হ্যাঁ বিল্লাল বাবা, ফ্যান আছে, ফ্যান দিলে সাউন্ড হয় তো, ফ্যান দিচ্ছি না, এসি আছে, তারপরে একটু ঘামছি। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। তাহলে ধ্বনির সাথে ধ্বনির, হ্যাঁ তোমরা জানো আসলে, হ্যাঁ এটা আসলে আমি ভেবেছিলাম যে জানো না, কিন্তু তোমরা আসলে আমার ধারণার চেয়েও ভালো জানো, থ্যাংক ইউ। তাহলে সন্ধি হচ্ছে না, শামীমারা শিউলি, পদ প্লাস পদের মিলন না। সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। সন্ধি কার মিলন? ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধ্বনির সাথে ধ্বনির মিলন। তবে অপশনে যদি ধ্বনি ধ্বনি না থাকে, যদি অপশনে ধ্বনি ধ্বনি না থাকে, তাহলে বিকল্পে বর্ণ বর্ণ দেওয়া যেতে পারে। কিন্তু যেতে পারলে বললে আবার সর্বনাশ। যেতে পারে মানে ধ্বনি ধ্বনি থাকলে আর দেওয়া যাবে না। বিকল্প মানে একটা কথা বারবার খেয়াল করতে হবে, অনেক কিছুই ব্যাকরণে আছে বিকল্প। তো বিকল্প মানে যখন ধ্বনি ধ্বনি থাকবে, ধ্বনি ধ্বনি যখন থাকবে, তখন আর কি বর্ণ বর্ণ দেওয়া যাবে না। কখন দেওয়া যাবে? যদি আপনি দেখেন যে সন্ধি কার মিলন, সেখানে ধ্বনির সাথে ধ্বনির মিলন নাই, তখন বিকল্পে বর্ণ বর্ণ দেওয়া যাবে। কারণ হচ্ছে ধ্বনি আর বর্ণ কিন্তু দুই মাল না, ধ্বনি আর বর্ণ একই মাল। ধ্বনি আর বর্ণ একটাই জিনিস, মনে রাখবেন। শুধু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কি ধ্বনি উচ্চারিত রূপ আর বর্ণ কি লিখিত রূপ, মনে থাকবে। যখন আপনাকে কেউ বলছে এই ক ক ক ক ক ক, এই ক যখন বলছে, কটা তখন বর্ণ না, কটা কি ধ্বনি। কিন্তু এই যে আমি লিখলাম ক, এটি বর্ণ। দুটো একই মাল, একই জিনিস, পার্থক্য একটা মুখে উচ্চারণ করছি। আমাদের গ্রামে চাই স স স স,
এই স কি? জি চ, চ একটা ধ্বনি। চ বলছে হ, হ, তাহলে হ কি ধ্বনি। কিন্তু যখন আবার লিখছি হ চ, বলছে ব ভাই, ব ভাই, ব ব আই ব, ব, তাহলে ব, এই যখন মুখে বলছেন ব তখন একটি ধ্বনি, আর যখন লিখছেন তখন ব কি বর্ণ। তার মানে বর্ণ আর ধ্বনি কিন্তু দুটি ভিন্ন জিনিস নয় শিক্ষার্থী বন্ধুরা, একই জিনিস, শুধু পার্থক্যটা কি যখন আমরা মুখে বলছি, মুখে উচ্চারণ করছি তখন সেটি ধ্বনি, আর যখন এটাকে আমরা কি করছি লিখিত রূপ দিচ্ছি তখন সেটি হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ বর্ণ ধ্বনি ধ্বনি দুটির মধ্যে সন্ধিতে গুরুত্ব পাচ্ছে কোনটি? সন্ধিতে গুরুত্ব পাচ্ছে ধ্বনি ধ্বনি। কারণ কি? কারণ সন্ধি আসলে মুখের বিষয়, লেখার বিষয় না। যদিও সন্ধি জিনিসটা আমরা লিখে লিখেই করব, সন্ধি টপিকটা আমরা লিখে লিখে পড়াবো, কিন্তু সন্ধি মূলত লেখার বিষয় না। সন্ধি মূলত কিসের বিষয়? উচ্চারণের বিষয়। সন্ধি মূলত উচ্চারণের বিষয়, ঠিক আছে? তাহলে সন্ধি কিসের উপর নির্ভরশীল? উচ্চারণের উপর। আর উচ্চারণের উপর বলেই উত্তরটা ধ্বনি প্লাস ধ্বনি দিব আমরা। আর ওই যে বললাম যে ধ্বনি ধ্বনি না থাকলে বিকল্পে ধ্বনিকে আমরা বর্ণ ধরে উত্তর দেওয়া যাবে। সন্ধি প্রধানত কয় প্রকার? প্রধানত দুই প্রকার। সন্ধি প্রধানত দুই প্রকার। একটির নাম হলো স্বরসন্ধি, একটির নাম হলো ব্যঞ্জন সন্ধি। সবাই জানো যে সন্ধি প্রধানত দুই প্রকার। এছাড়াও বিসর্গ সন্ধি নামে আরেক প্রকার সন্ধি আছে, তবে সেটি ব্যঞ্জনের একটি অংশ। বিসর্গ সন্ধিটা আসলে আলাদা কোনো সন্ধি না। বিসর্গ সন্ধিটা কি ব্যঞ্জন সন্ধিরই কি? বিসর্গটা তো আলাদা না, বিসর্গ মানেই তো ব্যঞ্জন, বিসর্গটা হতো একটা আসলে কি ব্যঞ্জনই। কাজে সন্ধি প্রধানত দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এছাড়া ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত আরেক ধরনের বিশেষ সন্ধি আছে যার নাম বিসর্গ সন্ধি। ঠিক আছে? তবে কখনো কখনো যদি সন্ধি মোট কয় প্রকার এরকম প্রশ্ন হয় তাহলে তিন প্রকার দেওয়া যেতেও পারে। তবে আমার মতে সন্ধি আসলে তিন প্রকার না, সন্ধি দুই প্রকার। তবে কোনো কোনো বইয়ে তিন প্রকার দেওয়া থাকে। তো বিসর্গ সন্ধিটাকে আলাদা ভাগ করে আলোচনা করা আসলে ঠিক না। বিসর্গ সন্ধিটা একটা সন্ধি, কিন্তু সেটি আসলে ব্যঞ্জন সন্ধির একটা কি পার্ট বা অংশ। ঠিক আছে? আচ্ছা, রিমোট কই? এত 24 কেন এটা? হ্যাঁ, সেটা 24 কেন? আচ্ছা, এখন আমরা জানবো স্বরসন্ধি কয় উপায়ে ঘটে। স্বরসন্ধি কয় উপায়ে ঘটে তোমরা কেউ জানো? বা স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? স্বরসন্ধি কয় উপায়ে ঘটে? স্বরসন্ধি এক উপায়ে ঘটে। স্বরসন্ধি ঘটে কয় উপায়ে? এক উপায়ে। তথা স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? একটি। কি সেটা? স্বর প্লাস কি স্বর, স্বর প্লাস স্বর। তাহলে স্বরসন্ধি ঘটতে পারে কয়ভাবে? স্রেফ একভাবে। কিভাবে? স্বর প্লাস স্বর, স্বর প্লাস কি স্বর। ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? বা ব্যঞ্জন সন্ধি কয়ভাবে বা কয় উপায়ে ঘটতে পারে? ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি তিনটি। ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি তিনটি, তথা ব্যঞ্জন তিন উপায়ে ঘটতে পারে। কি কি উপায়ে? স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ধন্যবাদ মিমকে। তাহলে ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি তিনটি, মানে ব্যঞ্জন সন্ধি তিনভাবে ঘটতে পারে। তাহলে ব্যঞ্জন সন্ধি কি কিভাবে ঘটতে পারবে? স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জন। ব্যঞ্জনের সাথে যদি স্বর হয় তাও ব্যঞ্জন, আর ব্যঞ্জন ব্যঞ্জন হলো ব্যঞ্জন। তাহলে স্বর ব্যঞ্জনে ব্যঞ্জন, ব্যঞ্জন স্বরে ব্যঞ্জন, ব্যঞ্জন ব্যঞ্জনে ব্যঞ্জন। ওকে,
আচ্ছা, তাহলে স্বরসন্ধি উপায়ে সংগঠনের পদ্ধতি কয়টি? একটি। স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি একটি, আর ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি তিনটি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে জাহাঙ্গীর আলম বাবা। হ্যাঁ হ্যাঁ, পড়াতে গেলে তো একটু মজা করতে হয়, ব্যাকরণ জটিল কঠিন জিনিস তো জাহাঙ্গীর। হ্যাঁ, একটু মজা না করলে ছেলেমেয়েরা, মানে ব্যাকরণটা তো আসলে খুব সহজ জিনিস না, তাই না? দেখো তোমাদের প্রাইমারি বা হাই স্কুলে যদি একটু মজা করে এমন করে শেখাতো, তাহলে কি আজকে তোমাদের আর এই জুয়েল কিবরিয়ার কাছে শিখতে হতো, তাই না? হ্যাঁ, তো ব্যাকরণকে সাধারণত স্কুল কলেজে কঠিন করে শেখানো হয়। তা আমি চাই, এটি আমার কৃতিত্ব আর কি, এটি আমার সফলতা, যে আমি ছাত্রদেরকে একটু মজা করে একটু অভিনয় করে ব্যাকরণটা শেখাই, যাতে তোমাদের কাছে ব্যাকরণটা মজার হয় আর কি। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস খুব সিম্পলি মনে রাখবে, খুব সিম্পলি মনে রাখবে এভাবে, যে শুধু দুটো স্বর হলেই স্বরসন্ধি, দুটো স্বর হলেই শুধু কি, দুটো স্বর হলেই কেবল স্বরসন্ধি, আর অন্য যা কিছু ঘটবে ব্যঞ্জন। তাহলে স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর কি স্বরসন্ধি। স্বরের সাথে যদি ব্যঞ্জন হয় তাও ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে যদি স্বর হয় তাও ব্যঞ্জন, ব্যঞ্জন ব্যঞ্জন হলে ব্যঞ্জন, মানে দুটি স্বর যুক্ত হলেই কেবল কি স্বরসন্ধি, আর অন্য যা কিছুই ঘটবে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এখন তোমাদেরকে একটু অন্য আলোচনায় যাব। অন্য আলোচনা হচ্ছে এটি, অন্য আলোচনাটা হচ্ছে, দেখো আমরা প্রচলিতভাবে যেইভাবে সন্ধি বিচ্ছেদ সন্ধি করি, দেখবা তোমাদের যে বই পুস্তকগুলি আছে সেই বই পুস্তকগুলিতে এইভাবে লেখা আছে, বিদ্যা যোগ আলয় সমান কি বিদ্যালয়, আছে না? হ্যাঁ, বিদ্যা যোগ আলয় সমান কি বিদ্যালয়। রবি যোগ ইন্দ্র সমান কি, লেখার দরকার নেই, রবীন্দ্র, এইভাবে আছে। দুটি শব্দকে কি সন্ধি করা হয়েছে, বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র, মনোযোগ অন্তর মনন্তর, সন্ধি করা আছে। কিন্তু মজার বিষয়, পরীক্ষায় কিন্তু সন্ধি আসে না, পরীক্ষায় কিন্তু সন্ধি কি আসবে না। আচ্ছা সন্ধি আসবে না তো কি আসবে? আসবে সন্ধি বিচ্ছেদ। শামীম আরা শিউলি, আ যোগ আ সমান আ হয়, এটি পরীক্ষায় সাধারণত আসবে না। বিদ্যা প্লাস আলয় ইজিক্যাল টু কি, এটা জিন্দেগিতেও কোনো পরীক্ষা জিজ্ঞেস করবে না। রবি যোগ ইন্দ্র সমান কি, এটা কেউ জিন্দেগিতে জিজ্ঞেস করবে না। মনু প্লাস অন্তর ইজিক্যাল টু কি, এটা জিন্দেগিতে কোথাও জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে কি বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কি, মনন্তরের সন্ধি বিচ্ছেদ কি, রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি, দিল্লীশ্বরের সন্ধি বিচ্ছেদ কি। আপনাকে শেখানো হচ্ছে সন্ধি, আর আসবে আসলে বিচ্ছেদ, আসবে কি বিচ্ছেদ, বিচ্ছেদ। তাহলে আমরা আসলে বিদ্যাযোগ আলোচনা, বিদ্যাযোগ রবিযোগ ইন্দ্র রবীন্দ্র মনোযোগ এটা শিখবো না, আমরা উল্টা করে শিখতে হবে। আমাদের বিদ্যালয় ইজিক্যাল টু, মানে আমরা সন্ধি শিখবো না, কি শিখবো বিচ্ছেদ, বিচ্ছেদ। আমরা দুইজনকে জোড়া লাগাবো না, জোড়া লাগানো থাকবে, এটাকে আমরা ভাঙবো, বুঝলেন? আমরা হচ্ছে প্রত্যেকে বাংলা সিনেমার মিশা সওদাগর। ছাত্র জাহাঙ্গীর আলম বলছে স্যার আপনি নায়ক হলে ভালো করতেন, হ্যাঁ যে জুয়েল কিবরিয়া স্যার অভিনীত আমরা সিনেমা দেখতাম। হ্যাঁ, তা আসলে আমি আজকে একটা ভিলেনের ভূমিকা অবতীর্ণ হব, নায়ক পরে হওয়া যাবে আর কি। আমার জাহাঙ্গীর আলম যখন চলচ্চিত্র পরিচালনা করবে তখন আমি হিরো হব। তো আমরা আজকে হব ভিলেন। ভিলেন কেন হব? যে বিদ্যার আলোয় জোড়া লেগে থাকবে, আমরা জোড়া লাগাবো না, কারণ পরীক্ষায় আমাদের জোড়া লাগানোর কাম না। কিন্তু আবার বলছে পরীক্ষায় আমাদের জোড়া লাগানোর কাম না, কামটা কি জোড়া ভাঙার। পরীক্ষক জোড়া লাগানোর শব্দ দিবে, দিয়ে আমাকে বলবে বিচ্ছেদ করো। তাহলে আমরা এক একজন নিশা সদাগর, ওই যে অনামিকার ইমন, কিংবা সুমনার সুমন, কিংবা তাই না সোহেলার কি মহুয়া, এরা জোড়া লেগে থাকবে, আর আমরা তাদেরকে কি করব? হ্যাঁ, আলাদা করব, ভাঙবো, পৃথক করব। তাহলে আমাদের কাজ কি ভিলেনের, যে আমরা মিশা সদাগর, আমরা রাজীব, আমরা আহমদ শরীফ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসলে সে ভাঙার মেথডগুলি শিখব। এখন সন্ধি থেকে জি আমাদের কি কি শিখতে হবে? সন্ধি থেকে আমাদের কি কি শিখতে হবে? এক নম্বরে শিখতে হবে কি, তাহলে সন্ধি বিচ্ছেদ।
2 নম্বরে শিখতে হবে সন্ধি নির্ণয়, 3 নম্বরে শিখতে হবে কোন কোন বর্ণের সন্ধি, 4 নম্বরে শিখতে হবে কোন পদ্ধতিতে সন্ধি। হ্যাঁ, রিনা খান ঠিকই বলেছে বেলা। হ্যাঁ, তাহলে সন্ধি কি করছি আমরা? আমরা বলছি যে সন্ধি নামক এই টপিকটি থেকে কিন্তু 4 টাইপ কোশ্চেন হবে, 4 টাইপ, 4 টাইপস অফ কোশ্চেন। যখন কোনো পিএসসির এক্সামিনার যখন প্রশ্ন করবে সন্ধি থেকে, তখন সে 4 টাইপ কোশ্চেন করার সুযোগ পাবে, 4 রকমের কোশ্চেন অ্যানালাইসিস। শুনে নাও, সবচেয়ে সিম্পল কোশ্চেনটা কি? সন্ধি বিচ্ছেদ। সবচেয়ে কমন কোশ্চেন সন্ধি বিচ্ছেদ। রবীন্দ্রের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? মন্বন্তরের সন্ধি বিচ্ছেদ কোনটি? ঠিক আছে, অত্যধিকের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রত্যহ সন্ধি বিচ্ছেদ কোনটি? হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি। আরেকটা আছে সন্ধির আরেক রকম প্রশ্ন কি করতে পারবে? সন্ধি নির্ণয়। কি করবে? সন্ধি নির্ণয়। মন্বন্তর কোন সন্ধি? পশ্চধম কোন সন্ধি? বিদ্যালয় কোন সন্ধি? অত্যধিক কোন সন্ধি? হ্যাঁ, ঠিক আছে, হিমালয় কোন সন্ধি? কারাগার কোন সন্ধি? বা নিচের কোনটি স্বরসন্ধি, কোনটি ব্যঞ্জন সন্ধি, কোনটি বেতালের সন্ধি? একটা প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ, একটা প্রশ্ন হচ্ছে সন্ধি কি? নির্ণয়। পরীক্ষক সন্ধি বিচ্ছেদ দিতে পারে, সন্ধি নির্ণয় দিতে পারে। ইদানিং আধুনিক যে পরীক্ষক, যে মডার্ন পরীক্ষক, ঠিক আছে, স্মার্ট পরীক্ষক, সন্ধি বিচ্ছেদ আর নির্ণয় দিচ্ছে না, কারণ এটা এসে পুরাতন হয়ে গেছে। ছাত্ররা বুঝে গেছে। কি দিচ্ছে এবার? বলছে মন্বন্তর কোন কোন বর্ণের সন্ধি ঘটেছে। মন্বন্তর শব্দটিতে কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে। মন্বন্তর শব্দটিতে কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে। 2 অপশন হয়তো দিচ্ছে, নযোগ ব, বযোগ ন, উযোগ অ, বযোগ অ। নযোগ ব, মযোগ ন, উযোগ অ, বযোগ অ। সাবরিনা ফেরদৌস স্যার, আমরা আপনার স্টুডেন্ট। তো এই ব্যাচে যারা আছো তোমরা তো সবাই আমার স্টুডেন্ট। আমার টিচার তো কেউ নয় নাকি? আমার টিচার থাকলে কি আমার ক্লাসে আসছে? হ্যাঁ, তোমরা যারা আছো সবাই আমার স্টুডেন্ট। হ্যাঁ সাবরিনা, হ্যাঁ। তো আসলে চেহারা দেখে কাউকে কাউকে চিনি তো, আর হয়তো কাউকে চিনি না, অনেককে হয়তো। জি হ্যাঁ, তো এই ধরে না যে আমার এই ব্যাচে 100 জন স্টুডেন্ট, 2-1জনকে আমি একটু চেহারাই দেখলে চিনতে পারি, নানান কারণে চিনি। আর হয়তো সবাইকে তো ফেসে চিনি না, অনেকে ছবিও দেওয়া নাই, কারো হয়তো গোলাপ ফুল দেওয়া আছে, তাই না, কারো হয়তো হাত দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তো কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? হ্যাঁ, উযোগ অ, উযোগ অ। তাহলে এটা একটা বিশেষ পদ্ধতি। কিংবা ওই যে বলে যে বিদ্যালয় শব্দে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, তাহলে আমরা বললাম আযোগা। রবীন্দ্র শব্দে তাহলে ই যোগ ই। হ্যাঁ, পরীক্ষা প্রশ্ন হবে পরীক্ষা শব্দে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে। পরীক্ষা শব্দে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? অপশনে দেবে রস্বই রস্বই, রস্বই দীর্ঘই, দীর্ঘই রস্বই, দীর্ঘই দীর্ঘই। তাহলে পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কি সেটি দিতে পারে 1 নম্বর কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। পরীক্ষা কোন সন্ধি 2 নম্বর কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা কোন সন্ধি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, কোনটি নয়। আবার 3 নম্বর কোশ্চেন প্যাটার্ন অনুসারে কি দিতে পারে যে পরীক্ষা শব্দের কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, রস্বই রস্বই, রস্বই দীর্ঘই, দীর্ঘই রস্বই, দীর্ঘই দীর্ঘই। তাহলে তোমরা জানো যে রস্বই দীর্ঘই। আবার এমনও দিতে পারে কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে। পদ্ধতি মানে কি? পরীক্ষা শব্দটি কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে। অপশন কি? স্বর স্বর, স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। পরীক্ষা শব্দটিতে কোন বর্ণের সন্ধি কোন পদ্ধতিতে ঘটেছে? স্বর স্বর, স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। মন্বন্তর শব্দটিতে কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে? স্বর স্বর, ওই যে 4টি পদ্ধতি, স্বর স্বর, স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। তাহলে আমরা সন্ধি নামক চ্যাপ্টারটি যখন পড়ব তখন আমাকে এই 4 টাইপ কোশ্চেন কিন্তু লক্ষ্য করতে হবে। 4 টাইপ কোশ্চেন। একজন পরীক্ষক
এই টপিক থেকে এই 4 কৌশলে প্রশ্ন সেট করতে পারবে। আপনি শুধু সন্ধি বিচ্ছেদ পড়ে গেলেন তাও কাম হবে না, শুধু সন্ধি নির্ণয় পড়লেন তাও কাম হবে না। সন্ধি বিচ্ছেদ পড়তে হবে, প্রশ্ন দিতে পারে, সন্ধি নির্ণয় দিতে পারে, কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে সেটি দিতে পারে, কোন কোন পদ্ধতিতে ঘটেছে সেটি দিতে পারে। আর এই 4 ভাবে যখন আমরা প্রস্তুতি নিব তখন আমাদের আর এই টপিক থেকে প্রশ্ন করে কেউ আটকাতে পারে। আমি আবার বলছি, আমার সন্ধির ক্লাস যখন শেষ হবে আপনি চ্যালেঞ্জ করে দেবেন বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারকে, যে পরীক্ষককে, যে আপনি পারলে সন্ধি থেকে প্রশ্ন করে আমাকে আটকান, করেন দেখি সন্ধি থেকে প্রশ্ন। আচ্ছা, তো সেই চ্যালেঞ্জ আমি পরে আরও জানাচ্ছি, আমরা আগে দেখে নিই যে আসলে আমরা এখন তাহলে সন্ধি, আমরা 4টে জিনিস শিখবো: সন্ধি বিচ্ছেদ, সন্ধি নির্ণয়, কোন কোন বনে কোন পদ্ধতি। এখন সন্ধি বিচ্ছেদ কতগুলি শব্দের শিখতে হবে? আমরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিব তো আমাদের কতগুলি শব্দের সন্ধি বিচ্ছেদ শিখতে হবে? 10-12টা, 1-200, 1-2000, কত কত শব্দের সন্ধি ঘটেছে? মাত্র 10-12 লক্ষ শব্দ। বাংলা ভাষায় সন্ধি সাধিত শব্দের সংখ্যা 10-12 লক্ষ। জি, বাংলা ভাষায় সন্ধির সাহায্যে গঠিত হয়েছে শব্দ বা সন্ধি ঘটিত বা সন্ধি সাধিত শব্দের সংখ্যা কি? মাত্র 10-12 লক্ষ। তাহলে এখন এই যে 10-12 লক্ষ শব্দের যে সন্ধি, তাহলে আমাকে 10-12 লক্ষ বিসিএস এর জন্য বা চাকরির জন্য কতটা পড়বেন? 10-12 লক্ষ পড়বেন? 10-12 লক্ষ শব্দ পড়বেন সন্ধি? তাহলে কত পড়বেন? 1-2 লক্ষ? তাহলে কি 10-12 হাজার? 10-12টা আর 1-2টা? তাহলে আপনাকে এই 10-12 লক্ষ, বিসিএস এর তো কোনো নির্দিষ্ট লিমিটেশনস নাই, কোথা থেকে প্রশ্ন করবো আমরা জানি না। তাহলে আমরা 10-12 লক্ষ শব্দের একবার সন্ধি বিচ্ছেদ পড়বো, তারপরে আবার সন্ধি নির্ণয় পড়বো, তারপরে কোন কোন বর্ণে সন্ধি পড়বো, তারপরে কোন পদ্ধতিতে পড়বো। তাহলে কি আমাদের আর এই জন্মে পড়ালেখা শেষ হবে? আমরা 10-12 লক্ষ শব্দে যদি একবার সন্ধি বিচ্ছেদ পড়ি, একবার সন্ধি নির্ণয় পড়ি, একবার যদি কোন কোন বর্ণের সন্ধি পড়ি, আর একবার যদি কোন পদে, এত কিছু যদি পড়ি, তাহলে সন্ধি কোর্স কি শেষ হবে? তাহলে তো সন্ধি শিখতে অন্তত 6 মাস লাগবে, কমপক্ষে 6 মাস। তাহলে আলাদা করে শুধু সন্ধি কোর্সে ভর্তি হতে হবে, তাই না? যে সন্ধি কোর্স, জুয়েল কিবরিয়া, বিশিষ্ট সন্ধি বিশেষজ্ঞ জুয়েল কিবরিয়ার ক্লাস আপনারা ভর্তি হন, সন্ধি কোর্স ফি মাত্র কি 500 টাকা, কোর্সের মেয়াদ 6 মাস। তো সন্ধি কোর্সে ভর্তি হওয়ার আমাদের কি টাইম আছে? আমরা 10 লক্ষ শব্দের সন্ধি পড়বো না, আমরা আসলে এত পড়বো না। আমরা অল্প কয়েকটা নিয়ম পড়বো, অল্প কয়েকটা নিয়ম পড়ে সব মেরে দেব। আর আরেকটি কথা বলে রাখি, আমি আপনাদের সন্ধি নির্ণয় করা শেখাবো না, সন্ধি বিচ্ছেদটা তবু শেখাবো। সন্ধি বিচ্ছেদের কিছু নিয়ম আপনাকে করাবো, সন্ধি নির্ণয় করাবো না, আমার একটু টাইম নাই। সন্ধি নির্ণয় করাবো না, কোন কোন বর্ণের সন্ধি তাও করাবো না, কোন পদ্ধতিতে সন্ধি তাও করাবো না। আর সন্ধি বিচ্ছেদটা বই থেকে পড়ে নেবেন, তাহলে তো সন্ধি চ্যাপ্টারটি শেষ। আমি সন্ধি নির্ণয়টা করাবো না, কোন কোন বর্ণের সন্ধি তাও পড়াবো না, কোন পদ্ধতিতে তাও পড়াবো না। পড়াবো কি ঘোড়ার ডিম? আর সন্ধি বিচ্ছেদটা বই থেকে পড়ে নেবেন, তাহলে শেষ। এগুলি পড়াবো না কিন্তু পরীক্ষায় আসবে, এগুলি পড়াবো না কিন্তু পরীক্ষায় কি আসবে। তাহলে আমি পড়াবো কি? আমি পড়াবো সন্ধি বিচ্ছেদ। জি, আচ্ছা, হ্যাঁ, হতাশ হলে তো হবে না। জি, আমি পড়াবো সন্ধি বিচ্ছেদ, আর সন্ধি বিচ্ছেদ যদি পড়াই আপনাদেরকে, তাহলে বাকিটা কি হবে? এমনিতেই হয়ে যাবে। পড়াবো সন্ধি বিচ্ছেদ, কিন্তু সন্ধি বিচ্ছেদ যদি পড়েন, জি, সন্ধি বিচ্ছেদ, যে আফরোজা, ধন্যবাদ তোমাকে, সন্ধি বিচ্ছেদ যদি আপনি পড়েন বা বোঝেন, তাহলে বাকি 3টা আপনাকে আর কি বুঝতে হবে না, অটো হয়ে যাবে। অটো, অটো বোঝেন? অটো পাস না, অটো পড়া। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এখানে সবাই আপনার অ্যাডাল্ট চাইল্ড আছেন, আর কি অ্যাডাল্ট সবাই আছেন, একটু বলি। দেখেন, কোনো শিক্ষার্থী কি যখন
কি? আচ্ছা, পানি আনো, তোমার পানি আনো, গরম ঠান্ডা হলে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, একটা ছেলে ক্যাম্পাসে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তো ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, হয়ে তার টার্গেট থেকে যে একটা প্রেম করবে কিভাবে, মনে খুবই দুঃখ। ক্লাস 7-8 থেকে প্রেম করার শখ ছিল, কিন্তু হয়নি, ব্যাটে বলে হয়নি। 7-8-এ টার্গেট ছিল একটা প্রেম করবে, কিন্তু ব্যাটে বলে হয়নি। 9-10-এও হয়নি। কলেজে উঠে শুনেছিল খালি প্রেম আর প্রেম, তাও হয়নি, কপালে জোটেনি। এবার ভেবেছে ভার্সিটিতে উঠে কি 3 মাসের মধ্যে প্রেম করব, 4 মাসে রিক্সায় উঠবো, তারপরে হাত ধরবো, তারপরে গাল ধরবো, তারপরে কোমর ধরবো। টার্গেট করেছে 3 মাসে প্রেম, 4 মাসে রিক্সায় উঠবো, তারপরে চাইনিজ নিয়ে ফুচকা খাবো, তারপর 5 মাসে হাত ধরবো, 6 মাসে কি জড়াই ধরবো। তা এখন সে কি করেছে, এখন সে 3 মাসে সত্যি কি প্রেম একটা করে ফেলেছে, হ্যাঁ, একটা পটিয়ে টুটিয়ে ফেলেছে। এরপর 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে গেছে, 6 মাস, তখন সে মেয়েটাকে জড়ায় ধরতে গেছে। কিন্তু যেই ধরতে গেছে অমনি দিয়েছে এক থাপ্পড় দিয়েছে গালে। তো ছেলেটা তো বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো। আমি তো মাস্টার প্ল্যান করে আগালাম, ঠিকই তো আছে, প্রেম করলাম, তাই না, গল্প করলাম, ফুসকালাম, তো জড়ায় ধরলে থাপ্পড় মারলো কেন? আসলে আপনি প্রেম করবেন, প্রেম করার পর একসময় হাত ধরবেন, তারপর গাল ধরবেন, জড়ায় ধরবেন, সবই ঠিক আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ সবই ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে জড়ায় ধরলে তো চড় মারার কথা না, কিন্তু চড় মেরেছে কেন? মানে প্রথম কাজটি আপনার ঠিক হয়নি। আসলে আপনাকে এত মাস্টার প্ল্যান করে এত কিছু করতে হবে না। কবে গাল ধরবেন, কবে জড়ায় ধরবেন, কবে হাত ধরবেন, এত কিছু না। আপনাকে একটা কাজ করতে হবে, এত কিছু করার দরকার নাই আপনার। আপনাকে করতে হবে একটা কাজ। কি কাজ? মেয়েটার মনটা ঠিক মতো, মানে প্রেম করার কাজটা ঠিক মতো করতে হবে। মেয়েটার মনটাকে ঠিক মতো আপনাকে আগে কনভিন্স করতে হবে। বাকি কাজগুলো আপনাকে করা লাগবে না, হ্যাঁ, বাকি কাজগুলো অটো হয়ে যাবে। আপনি মেয়েটার মনটা আগে নিবেন, 3 মাসে মন পাবেন বা প্রেম করবেন, তারপর 4 মাসে হাত ধরবেন, 5 মাসে গাল ধরবেন, 6 মাসে কোমর ধরবেন। এত প্ল্যান আপনার করার দরকার, এত কাজ আপনার কাজ করতে হবে সির্ফ একটা। কয়টা? একটা। কোন কাজ? প্রথম কাজটা, যে মেয়েটার মনটা ভালো মতো আপনাকে পেতে হবে। এই ভালো মতো মনটা যদি পান, মনটা যদি ঠিক মতো মেয়েটা দিয়ে দেয়, তাহলে বাকি কাজ আর আপনাকে করতে হবে না। বাকি কাজগুলা কি অটো হয়ে যাবে। কখন হয়ে যাবে? আপনি টেরও পাবেন না। জি, কাজ আপনাকে এত কাজ করতে হবে না ভাই। এত কাজ, পরের কাজগুলো আপনাকে করা লাগবে না। প্রথম কাজটা যদি ঠিক মতো হয়, তাহলে পরের কাজ আপনাকে করা লাগবে না, আর অটো হয়ে যাবে। আর প্রথম কাজেই যদি ভেজাল থাকে, তাহলে পরের কাজগুলি করেও লাভ হবে না, চড়থাপ্পড় খাওয়া লাগবে। বুঝলেন না? জি। তাহলে আমরা যদি সন্ধি বিচ্ছেদ ঠিক মতো করি, তাহলে সন্ধি নির্ণয়, কোন কোন বর্ণের সন্ধি, কোন কোন পদ্ধতিতে সন্ধি, এটি হয়ে যাবে। কেমনে হবে একটু এবার দেখাই। দেখেন, মনন্তর। তাহলে মনন্তর শব্দের আমরা কি শিখব? মনন্তর শব্দের আমরা কি করব? শুধু সন্ধি বিচ্ছেদটা শিখবো। কি শিখবো? সন্ধি বিচ্ছেদ। মনন্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনোযোগ অন্তর নাকি মনযোগ অন্তর বলেন, নাকি মনোযোগ অন্তর বলেন? মনন্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? ক না খ? সংক্ষেপে লেখেন আপনারা। ক নাকি খ নাকি গ? লেখেন দেখি। মনন্তর সন্ধি বিচ্ছেদ ক মনোযোগ অন্তর, নাকি খ মনযোগ অন্তর, নাকি গ মনোযোগ অন্তর? আচ্ছা, মনোযোগ অন্তর। কেন মনোযোগ অন্তর আমি আবার বলছি, কেন সন্ধি বিচ্ছেদটা তো আমি আপনাকে করাবো। বিল্লাল সর্দার গ না বিল্লাল হয়নি, তোমার উত্তরটা ভুল হয়েছে। আফরোজা বৃষ্টি লিখেছে ক, থ্যাংক ইউ। রক্ষণশীল দলনেতা লিখেছে গ, রবীন মন্ডল গ না, ভুল করেছে গ যারা। ক সঠিক উত্তর কি? ক।
মনোযোগ অন্তর। এখন যদি প্রশ্ন করো কেন স্যার মনোযোগ অন্তর, আমি আর বলছি সেইটুকুই তো আমি তোমাকে শেখাবো। আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি শেখাবো কি সন্ধি বিচ্ছেদ কেন হলো মনোযোগ অন্তর, সেটা আমি তোমাদেরকে শেখাবো। কিন্তু আমার প্রশ্ন হলো মনোযোগ অন্তর এইটা যদি তুমি পারো বা শিখো আমার কাছ থেকে, তাহলে এখন যখন তোমাকে প্রশ্ন হবে কোন সন্ধি, তুমি শুধু শিখবা জানবা এটুকু মনোযোগ অন্তর, এটুকু জানলা তো। এখন তোমাকে আমি সন্ধি বিচ্ছেদ আমি কিন্তু দিব না, আমি শিখাবো সন্ধি বিচ্ছেদ, কিন্তু প্রশ্ন করবো কি কোন সন্ধি। তো কোন সন্ধি, তখন তোমাকে কি করতে হবে, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের কি প্রথম, ভালো করে লক্ষ্য করো, পরে আবার কিন্তু কুশকাশ করা যাবে না। তাহলে সন্ধি নির্ণয় করব কি করে, বিচ্ছেদ যদি করতে পারি বিচ্ছেদ, তাহলে বিচ্ছেদ করার পরে প্রথম শব্দের শেষ বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ। তাহলে প্রথম শব্দের শেষ বর্ণ কি উ, আর শেষ শব্দের প্রথম বর্ণ কি অ। তাহলে কোন সন্ধি, কোন সন্ধি বলেন, স্বরসন্ধি। কেন স্বরসন্ধি, ওই যে স্বর যোগ স্বর। তাহলে যদি স্বর যোগ স্বর হয় তাহলে স্বরসন্ধি। আমরা শিখেছি স্বর যোগ স্বর হলে কি স্বরসন্ধি। ঠিক তো, হ্যাঁ, স্বর যোগ স্বর হলে স্বরসন্ধি। এখন যদি বলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, কোন কোন বর্ণে, তো কোন কোন বর্ণে যে আমরা পেয়ে তো গেছি কোন কোন বর্ণ, উযোগ কোন পদ্ধতিতে, তো পদ্ধতিতে সবার আগেই পেয়েছি। ওই স্বরসন্ধি যখনই বলেছি, তো স্বরসন্ধির কি আরো মেলা পদ্ধতি আছে, স্বরসন্ধির পদ্ধতি স্রেফ একটা, স্বর যোগ স্বর। তাহলে আমি যদি বিচ্ছেদ যদি ভুল করি, বিচ্ছেদ যদি ভাবি মনযোগ অন্তর, কিংবা বিচ্ছেদ যদি ভাবি মনোযোগ অন্তর, তাহলে বিচ্ছেদ ভুল সব ভুল, বিচ্ছেদ ভুল সব ভুল, বিচ্ছেদ ঠিক সব ঠিক আছে। প্রথম কাজটা মনে আছে তো, প্রথম কাজটা যদি ঠিক হয় তাহলে বাকি সব ঠিক, কোনো সমস্যা নাই। আর প্রথম কাজটা যদি গলদ হয় তাহলে বাকি সব গলদ। বুঝতে পেরেছেন? যেমন ধরেন একটি শব্দ যদি আমরা এইভাবে লিখি, যে কি আমরা যদি লিখি এমন যে বাক যোগ ইশ, বাক যোগ ইশ, বাক যোগ ইশ, তাই না? এটা আপনারা জানেন যে বাগিশ, বাগিশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বাক যোগ ইশ। তাহলে আমরা যদি জানি যে বাগিশের সন্ধি বিচ্ছেদ বাক যোগ ইশ, এই সন্ধি বিচ্ছেদটুকু আমাদের জানতে হবে। আমাদের আবার বলছি বারবার একটা জিনিস জানতে হবে, সেটা সন্ধি বিচ্ছেদ। তাহলে এটা আমরা জানবো বা জানাবো, আপনাদের পড়াবো। এখন যদি সন্ধি বিচ্ছেদ জানেন তাহলে এখন বলবে কোন সন্ধি, কোন সন্ধি বলেন তো, বাকিশ। তাহলে কোন সন্ধি আমরা দেখবো যে প্রথম শব্দের শেষ বর্ণ কি আর শেষ শব্দের প্রথম বর্ণ কি। তা প্রথম শব্দের শেষ বর্ণ ক আর শেষ শব্দের প্রথম বর্ণ কি দীর্ঘ ই। প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ, তাহলে কোন সন্ধি, না অযোগ ইনা বেলা, অযোগ ইনা, ক যোগ ই। এই কয়ের নিচে যে হস দিয়েছি বেলা, যখন হস দিয়েছি তখন তার অনাই, ঠিক আছে বেলা, সাদিয়া ইয়াসমিন বেলা, অযোগ ইনা। কারণ এই কয়ের সাথে আমি অ রাখিনি, হস যে দিয়েছি। স্যার কেন হস দিলেন, জি সেটা জানাচ্ছি পরে। তাহলে এটা ব্যঞ্জন সন্ধি, কারণ ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস স্বর। তাহলে ব্যঞ্জন প্লাস স্বর হলে কি ব্যঞ্জন, শুধু স্বর স্বর হলে, শুধু দুটোই যদি কি স্বর হয়, শুধু দুটোই যখন স্বর তখন স্বর, আর অন্য যা কিছু করে ব্যঞ্জন, তাহলে ক প্লাস দীর্ঘ, তাহলে কোন সন্ধি, এটি ব্যঞ্জন সন্ধি। যদি বলো কোন কোন বর্ণে, তাহলে তো পেয়েই গেছি, কোন কোন বর্ণে পেয়ে গেছি, কোন পদ্ধতিতে, তাহলে ব্যঞ্জন প্লাস কি স্বর। তাহলে বিচ্ছেদ যদি ঠিক করতে পারেন তাহলে পরীক্ষক যেমন খুশি তেমন প্রশ্ন করুক। প্রশ্ন কত কঠিন করবে পরীক্ষকের বাবারও সাধ্য নাই, পরীক্ষকের যে পরীক্ষক তারও সাধ্য নাই যে আপনাকে প্রশ্ন করে আটকাবে। হ্যাঁ, আটকাতে পারবে কখন, আপনি ওই যে প্রথম কাজটি ঠিক মতো পারেন না,
প্রথম কাজটি ঠিক মতো পারেন না, তাহলে আপনার সবই জি, তাই না? ওই যে এক বিদ্যান আর এক মাঝির গল্প মনে আছে খুব, আমার মতো খুব পণ্ডিত, খুব বিদ্যান একজন ভাবসাব নিয়ে নৌকায় উঠেছে। নৌকায় উঠে মাঝিকে জিজ্ঞেস, আই মাঝি বলতো এটা কোন সন্ধি বা এটা কোন কারক? মাঝি বলছে, হুজুর আমি তো জানি না। বলছে বাটা তো জীবনের অর্ধেকই বৃথা। বলছে মাঝি বলতো এটা নিউটন সূত্র কি, ইজিক্যাল টু এমসি স্কয়ার কি? তো মাঝি বলছে হুজুর এটা আমি জীবনেও শুনিনি। বলছে বাটা তোর জীবনের তো কি 14 আনায় বৃথা। হঠাৎ করে নদীতে প্রচন্ড কি ঝড় এসছে, বৃষ্টি, প্রচন্ড ঝড়, নৌকা ডুবু ডুবু ভাব। মাঝি এবার বলছে যে হুজুর সাঁতার জানেন, সাঁতার শিখেছেন কি? বলছে না মাঝি সাঁতার তো শিখিনি। বলছে তাহলে আপনার জীবনের কি 16 আনাই বৃথা। এখন আপনার জীবনে 16 আনাই বৃথা। তার মানে আপনি যদি সন্ধি বিচ্ছেদটা না জানেন তাহলে আপনার জীবনে 16 আনাই বৃথা। আর সন্ধি বিচ্ছেদটা যদি জানেন তাহলে সন্ধি থেকে বাংলাদেশের কোনো পরীক্ষক, শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর কোনো পরীক্ষক আপনাকে আটকাতে পারবে না। জি, এখন আমরা তাহলে শিখব সন্ধি বিচ্ছেদ, নাকি স্কুলের টিচারদের মধ্যে পড়া দিয়ে দিব যে সন্ধি বিচ্ছেদ পড়ে আসো আগামী দিন, আমি ধরবো, আগামী দিন সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে আসো, ধরবো, নাকি? না ভাই, আপনাদেরকে আমি সন্ধি কি করব বোঝাবো। এখন আমরা সন্ধির কিছু সূত্র আপনাদেরকে দিব। জি, এখন দেখেন একটি শব্দ হচ্ছে এমন কি, ধরেন সংসার, সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ যদি আসে, পারবেন না? পারবেন তো নাকি? না আটকে যাবেন? বললেন স্যার খালি দিয়েই দেখেন কি করি। তাহলে সংযোগ সার, এই প্রশ্ন হলে সবাই খুশি হবেন না? জি, সবাই খুশি হবেন। তো খুশি হয়ে লাভ কি? এই প্রশ্ন এলে তো সবাই পারবে, সবাই পারলে আপনার লাভ নেই। অনেকেই পারবেন, আপনি পারবেন, তাহলে লাভ হবে। তাহলে সংসার সংযোগ সার, কি খুশি ছাত্র বলছে স্যার এবার প্রশ্নটা হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সহজ প্রশ্ন হয়েছে। পরীক্ষক যখন আবার দিবে প্রিয়ং বদা, এর সন্ধি বিচ্ছেদ কি? এবার বলছে এমন কঠিন কোশ্চেন হয়েছে, বেয়াদব স্যার, কোন বেয়াদব স্যার যে প্রশ্ন করেছে। আপনারা জানেন যে আমরা যেহেতু বিশেষ ক্যাডার, সরকারি কলেজের কর্মকর্তা, অনেক সময় আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা ডিউটি করতে হয়, চাকরির পরীক্ষা ডিউটি করতে হয়। তো এরকম টাইপের কোশ্চেন যখন দেয়, প্রাইমারি চাকরির পরীক্ষা বিশেষ করে, তেমন কিছু ছেলেমেয়েরা আছে, মেয়েরা বিশেষ করে এমন গালি দেয়, পরীক্ষার হলেই গালি দেয়, হারামজাদা স্যার, বেয়াদব, শয়তান স্যার, কোথা থেকে প্রিয়ংবদা প্রিয়ংবদা প্রশ্ন করেছে, বেয়াদব স্যার। এই মেয়ে থামো, গালি দিচ্ছে কেন? না স্যার বেয়াদব স্যার কঠিন প্রশ্ন করেছে, শয়তান কোথাকার। সংসার পেরেছেন, কেন পেরেছেন? সংসার পেরেছেন কেন বলেন তো? কমন পড়েছে। জি, কমন পড়েছে, সংসার, সংবাদ, সংরক্ষণ, সঙ্গীত, বলছেন খালি এগুলো দেন, দেখেন কি করছে, কমন পড়েছে। প্রিয়ংবদা পারছে না কেন? কমন পড়েনি। আসলে এটি পারলে এটিও পারার কথা। এইটা আর এটা সেম টু সেম, একই সেম, মানে সেম সেম। জি, এটার এটা কিন্তু একই, সেম টু সেম, মানে সেম সেম। এটা পেরেছে কেন? কমন পড়েছে, আর এটা কমন পড়েনি। এখন শিক্ষার্থীকে যদি বলে যে সংসার সংযোগ সার, আচ্ছা কেন হলো সংযোগ সার? ছিল সংসার, সংযোগ সার কেন ছিল? বলছে কেন ছিল এটা আমার জানার দরকার কি, হয়েছে কিনা তাই বলেন। সংসার সংযোগ সার, সংসার সংযোগ সার হয়েছে কিনা তাই বলেন। কেন সংযোগ সার ওইটা আমার জানার টাইম নাই, যে বেটা বই লিখেছে সে জানুক, আমার কাজ হচ্ছে সংসার সংযোগ সার। তো তুমি সংসার সংযোগ সার এটা যে বোঝো, আসলে কাহিনীটা কোথায়? অনুসার ইজিক্যাল টু মো। তাকান, স্রেফ এইটুকু, বাকি সব ঠিক আছে। অনুসার ইজিক্যাল টু কি? ম। অনুসার ইজিক্যাল টু মো। আপনি যদি শুধু এইটুকু জানতেন যে অনুসার ইজিক্যাল টু ময় হস, এইটুকু যদি জানতেন তাহলে সংসার পারতেন,
প্রিয়ংবদাও পারতেন। তাহলে প্রিয়ংবদা কি? ওই যে অনুস্বার ইজ ইকাল টু ময়হস, তাহলে প্রিয়ম যোগ বদা। তাহলে পরীক্ষায় যখন আসবে সর্বং সহা, সর্বং সহা, তাহলে কি হবে? ওই যে অনুস্বার, তাহলে সর্বম যোগ সহা। পরীক্ষায় আসবে হলো সংখ্যা, তাহলে কি হবে? সংযোগ খা। পরীক্ষায় আসবে হচ্ছে সংকীর্ণ, তাহলে কি হবে? সংযোগ কীর্ণ। পরীক্ষা আসবে সংযোগ, পরীক্ষা আসবে সংযম, পরীক্ষা আসবে সংশ্লিষ্ট। জি, তাহলে আপনাকে বললাম যে এখন আপনি খালি বলবেন এরকম অনুস্বার দিয়ে, ধরেন বাংলা ভাষায় 150-200 শব্দ আছে সন্ধি সাধিত, কিছু মৌলিক শব্দ আছে 150-200 কি আছে? 150-200 শব্দ আছে অনুস্বার দিয়ে। তাহলে এই যে অনুস্বার দিয়ে যে 150-200 শব্দ আছে সন্ধিতে, আপনি মুখস্থ করবেন? প্রিয়ম প্রিয়ম যোগ বদা, প্রিয়ম যোগ বদাম, সংখ্যা সংখ্যা, সংযোগ খা সংযোগ খা, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট, সংযোগ সৃষ্ট সংযোগ সৃষ্ট, সংযোগ সংযোগ সংযোগ, সংযোগ যোগ। পড়বেন? একটাও পড়বেন। এই যে বুঝাই দিলাম, খালি এইটুকু অনুস্বার ইজগুলো ময়স। আপনি শুধু ওই যে বললাম যে 10 লক্ষ শব্দ তো আপনি পড়বেন না ভাই, আপনি কিছু নিয়ম পড়বেন, 20-30টা নিয়ম পড়বেন, এবার কাম শেষ। আমি কি 10-12 লক্ষ শব্দ সন্ধি বিচ্ছেদ আমি কি পড়েছি? তাহলে আপনি আমাকে একটা শব্দ জিজ্ঞেস করে দেখেন তো, তুস তুস করে ফেলাবো। জি, আপনি যখন আমাকে একটা শব্দ জিজ্ঞেস করেন স্যার সন্ধি বিচ্ছেদ কি, এবং যখন সেমিনার করি, ওয়ার্কশপ করি, কোনো ছাত্র যখন প্রশ্ন করে যে স্যার এটা সন্ধি কী হবে বলেন তো, বিচ্ছেদ কী হবে, আমরা কি মুখস্থ করে যাই? যখন কোথাও ওরিয়েন্টেশন ক্লাস নেই, বিশেষ কোচিংগুলোতে ক্লাস নিতে ওরিয়েন্টেশন ক্লাস, বোঝেন, প্রথম ক্লাস, অনেক ছাত্র নানা রকম কোশ্চেন করে, আমরা কি সব পড়ে যাই? তো যখন আপনি প্রশ্ন করবেন, তার মানে কি আমি কি মুখস্থ করে যাব? তা কেমন করে পারবো? একটা ছাত্র যখন সন্ধি জিজ্ঞেস করবে, তাহলে আমি বাংলাদেশের সব বই থেকে কি পড়ে মুখস্থ করে যাব? না, আমার শুধু জানা আছে কি অনুস্বার ইজ ইকাল টু ময়হস, অনুস্বার ইজ ইকাল টু ময়হস। এবার অনুস্বার দিয়ে আপনি শব্দ আছে জিজ্ঞেস করে দেখেন। তাহলে যে কোনো শব্দ যাদের মাঝে অনুস্বার যুক্ত আছে, অনুস্বার, তাহলে কি করবেন? তাহলে অনুস্বারের জায়গায় ময়হস মেরে দেবেন, আর বাকি যা আছে সেম টু সেম, একদম সেম সেম পিছনে বসাই দিবেন। অনেক কঠিন শব্দের সন্ধি আমাকে ধরে যখন পারছি আমি, তখন যে ধরছে সে বলছে ওরে আল্লাহ স্যারটা তো মাল, হ্যাভি মাল, হ্যাভি পড়া পারে, হ্যাঁ হ্যাভি মুখস্থ করেছে, স্যার যে কত পড়েছে, ঘোড়ার ডিম পড়েছে, এত পড়ার টাইম কয় আমার, আমার শুধু এইটুকু জানা আছে, এইটুকু অনুস্বার। তাহলে অনুস্বার দিয়ে কি আরো বাকি 1600 শব্দ লিখে দিব? 1694টা শব্দ আরো লিখে দিব? না, টাইম নাই। জি, আপনি এখন বুঝে নেবেন। তাহলে সংসার, সঙ্গীত, সংরক্ষণ, সংকীর্ণ, সংযম, সর্বংসহা, প্রিয়ংবদা, এরকম যত শব্দ আছে অনুস্বার দিয়ে, অনুস্বার ইজ ইকুয়াল টু ময়হস। এখন বলেন তো, তাহলে সর্বংসহা, একটু এখানে আসেন, কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? তাহলে ওই যে দেখেন, ম ম, প্রথম শব্দের শেষ কি ম, আর শেষ শব্দ প্রথম কি দন্তস্ব। তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? ম প্লাস দন্তস্ব। কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। কোন সন্ধি? ব্যঞ্জন। কোন কোন বর্ণে? ম প্লাস দন্তস্ব। কোন পদ্ধতিতে? স্বরযোগ স্বর, স্বরযোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। কোন পদ্ধতিতে? ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? চিল্লায় কন ঠিক কিনা, আওয়াজ পকেটে রাখেন না, চিল্লায় কন ঠিক কিনা। এখন লিখে নেবেন একটু বিশেষ কয়েকটা শব্দ অনুস্বার দিয়ে, বিশেষ কয়েকটি শব্দ। একটু হচ্ছে সিংহ, একটি হচ্ছে হিংস্র, একটি হচ্ছে হিংসা। সিংহ, হিংস্র, হিংসা অনুস্বার আছে। অনুস্বার কি? সংসারটা প্লিজ স্যার, এই তিসাই গাধি কোথাকার রে? ওই গরু,
কোহিনূর আক্তার তৃষা, সংসারটা প্লিজ স্যার মানে বুঝলাম না। সংসারটা যদি প্লিজ, সংসারও যদি তোকে বলে দেওয়া লাগে তাহলে তোর কি আর সংসার হবে জীবনে? গাধি, বুঝলাম না রে গাধি তোর কথা আমি। সংসারটা প্লিজ স্যার মানে কি? সংসারটা প্লিজ স্যার, এই যে গরু, অনুস্বার ইজিক্যাল টু কি, যে ময়হাস দন্ত সহাকার র। এই সংসারও যদি তোকে করে দিতে হয় আমার, তুই কি করবি? গাধা, অনুসারীর ময় সংযোগ সার, কি সমস্যা? বুঝি নাই তোমার প্রশ্নটা দেখে আমি বিস্মিত হয়েছি। ওকে, কোহিনূর আক্তার তৃষা, সংসারের বর্ণ কি হবে স্যার? ওই যে বর্ণগাধি, ওই যে ম আর দন্ত স, ম আর দন্ত স, বল কেন বুঝতে পারছো না? তৃষা, প্রথম শব্দের শেষ আর শেষ শব্দের প্রথম, ম আর দন্ত স, কেন বুঝতে পারছো না বলো? কি সমস্যা হচ্ছে বোঝাও আমাকে। বর্ণই তো রে গাধি, এই যে ম বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণ ম রে গাধি, আর শেষ শব্দের প্রথম বর্ণ দন্ত স। কেন বুঝছো না সেটা বোঝাও তো, এত সহজ জিনিস কি বুঝতেছো না? প্রথম শব্দের শেষ বর্ণ ম, গাধি, এই হস দিলে ম ধরবি গাধি, হস। আর যদি হস না থাকে অ ধরতে হয়। তা আমরা ময় হস বলেছি না, অনুস্বার ইজিক্যাল টু ময় হস। তোমার প্রবলেম কি আমি বুঝতে পারছি না তৃষা, প্রবলেমটা খুলে বলো। বর্ণই তো আমি বলছি গাধা, প্রথম শব্দের শেষ। তো এই ক্ষেত্রে প্রবলেম হলো যে ব্যঞ্জনের সঙ্গে যদি হস না থাকে তাহলে অ ধরতে হয়, অ। যেহেতু এখানে হস দিয়েছি, হস কেন দিলেন স্যার? দ্যাট ইজ মাই খুশখুশ না, অনুস্বার ইজিক্যাল টু ময় হস, নিয়মটাই তো। অনুস্বার ইজিক্যাল টু কি ময় হস, ম না। অনুস্বার ইজিক্যাল টু ম না, অনুস্বার ইজিক্যাল টু ময়ে কি হস। তো হস মানে অ না, হস মানে ময়ই ধরতে হবে, ম। আর কিছু কিছু নিয়মে আসবো যেখানে হস নাই সেখানে অ ধরতে হবে, সেখানে সেটাই বুঝাবো। সিংহ, এই তিনটি অনুসারে ন নিতে হবে, ন। সিন যোগ হ, হিন যোগ স্র, হিন যোগ সা। তাহলে আমরা একটু আগে লিখেছি অনুস্বার ইজিক্যাল টু ময়হস, অনুস্বার ইজিক্যাল টু ময়হস। কিন্তু এই তিনটি শব্দ একটু আলাদা করে মনে রাখবেন। এই ক্ষেত্রে অনুস্বার ইজিক্যাল টু নয়হস, একটু বিশেষ, একটু বিশেষ। জি, নিয়ম হলো অনুস্বার ইজিক্যাল টু ময়হস, আমরা দেখলাম এতক্ষণ। তাহলে সিংহ, এটা এলে আবার বলে দেন না, সিম যোগ হ, হিংস্র, হিম যোগ স্র। তাহলে এই তিনটা শব্দ একটু বিশেষ আলাদা করে লিখে দিয়েছি। তাহলে এই তিনটা শব্দ দিলে মনে রাখবেন, এই তিনটা শব্দের ক্ষেত্রে অনুস্বার ইজিক্যাল টু কি দন্ত নয় হস, দন্ত নয়ে হস। জি, সিন যোগ হ, হিন যোগ স্র, সবই ঠিক আছে, শুধু অনুস্বারের জন্য ময়ে হস। জি, ওকে। দেখেন, যখন প্রশ্ন হচ্ছে এমন যে কি সজ্জন, তাই না, সজ্জন, তাহলে পারবেন না, তাই না? পারবেন। পরীক্ষায় যখন আসবে উচ্চারণ, এর সন্ধি বিচ্ছেদ কি পারবেন না? উচ্চারণের সন্ধি বিচ্ছেদ স্যার খালি দিয়ে দেখেন, পরীক্ষক খালি দিয়ে দেখুক কি করি, তুস তুস করে ফেলাবো। হ্যাঁ, উচ্চারণ পারবো না, এটা কোনো কথা বললেন? উচ্চারণ কি উত যোগ চারণ। জি, উচ্চারণ কি উত যোগ চারণ, পারবেন। কিন্তু যখন পরীক্ষক দিবে সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, এবার গেছেন, এবার আপনি গেছেন। হ্যাঁ, তাই না? এই শব্দ যদি প্রাইমারির চাকরির পরীক্ষায় দেওয়া যায় তাহলে এমন গালি দিবে না স্যারকে পরীক্ষার হলের মধ্যে ওই মেয়েরা, হ্যাঁ রামজাদা শয়তানটি স্যার, বেয়াদ্দব কোথাকার। হ্যাঁ, সচ্চিদানন্দ ফচ্চিদানন্দ, বেয়াদ্দবার প্রশ্ন করার শব্দ পায়নি সচ্চিদানন্দ। আসলে উচ্চারণ পেরেছে কেন? ওই যে বইয়ে দেওয়া আছে, মুখস্থ করেছে উচ্চারণ, উদ্যোগচারণ, উদ্যোগচারণ, না উচ্চারণ, উচ্চারণ, উদ্যোগচারণ, না সজ্জন, 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 সজ্জকজন, সজ্জকজন। কিন্তু সচ্চিদানন্দ যেই বই পড়েছে সেখানে সচ্চিদানন্দ নাই, সচ্চিদানন্দ নাই। উচ্চারণ উদ্যোগ চারণ কেন এটা আর বোঝে না, কেন বুঝে তো পড়েনি।
উচ্চারণ উৎযোগ চারণ। কেন বলছে? কেন বুঝি না, হয়েছে কিনা তাই বলেন মিয়া। কেন আমার ঠেকা কি জানার? কেন জানবে কে? যে বেটা বই লিখবে সে। কেন কেন তো কেন জানার টাইম নাই। আমি উচ্চারণ উদ্যোগ চারণ সজ্জক সজ্জক জন শেষ। আসলে জানতে হবে আপনাকে কি, ওই যে ছয় ছ, এই যে ছয় চ, এই যে ছয় ছ, লক্ষ্য করেন এই ছয় ছটা যুক্ত আছে, যুক্ত ছয় ছয়ের জোড়া। না বেলা হয়নি, হয়নি বেলা, একটু ভুল হয়েছে। ছয় ছ জোড়া না, তা আমরা কি জোড়া রাখবো? আমাদের কাজ কি? আমাদের কাজ তো জোড়া ভাঙা। আমরা যে মিশা সওদাগর, তাই না? আমরা যে হুমায়ুন ফরিদি, হ্যাঁ জি, আমাদের কাজ কি? জোড়া ভাঙে। যে স আর স জোড়ে লেগে আছে, তো স আর সকে জোড়ে লেগে থাকতে দেওয়া যাবে না। কি করতে হবে? দুজন কালাতে হবে। ছয়ে ছয় যখন জোড়া থাকবে, জোড়াকে ভাঙলে প্রথম ছটা খণ্ডত্ব হয়ে যাবে। জি, চ দুটো ছয়ের মধ্যে প্রথম ছটা খণ্ডত্ব হয়ে যাবে, আর বাকি যা আছে সেম টু সেম, সেম সেম। জি, সস যোগ ইদানন্দ না শিউলি। হ্যাঁ, আইডিয়া করেই যদি পারতা তাহলে কি আর আমার কাছে আশা লাগতো? আইডিয়া করে, হ্যাঁ শিউলি, স্বামী মারা শিউলি, যে স্যার দেখে একটু ট্রাই করে, না ট্রাই করে দেখেই যদি পেরে যাইতা তাহলে তো কামই হইতো। তাহলে এই যে দুটো চয়েস হয়, প্রথম চয়ের জন্য খণ্ডত্ব, প্রথম চয়ের জন্য কি খণ্ডত্ব, আর পরের টুকু একদম কি সেম টু সেম। নূর উন্নবী না হয়নি বাবা, না জানলে হওয়ার সুযোগ নাই। তাহলে দুটো ছয়ের প্রথম ছটা খণ্ডত্ব হয়েছে উত, আর পরের টুকু কি চারণ। এইবার দেখেন, জি আচ্ছা, যদি আমরা সচ্চরিত্র দেই, দেখেন তো এটা আগে সচ্চরিত্র, সচ্চরিত্র। তাহলে এই যে ছয়ে ছয়কে ভাঙবেন, আপনার কাজ তো জোড়া ভাঙা, কাজ কি? তাহলে প্রথম ছয়ের জন্য কি খণ্ডত্ব, বাকি সব যেমন আছে তেমনই থাকবে, সেম টু সেম থাকবে বাকি সব। তাহলে এই ছয়ের জন্য খণ্ডত্ব সৎ, আর এদিকে থাকলো কি? থাকলো চরিত্র। তাহলে এখন এই যে ছয়ে ছ, এই দুটো ছয়ে ছয় কি আমরা জোড়া আছে, জোড়া কি রাখবো? আমরা জোড়া রাখবো না। তাহলে কি হবে? ছটা খণ্ডত্ব হয়ে যাবে। হলো, কিন্তু খণ্ডত্ব হলে এই রস্বইকার যেখানে আছে, তাহলে এই খণ্ডত্বের সাথে কি রস্বইকার দিবেন? ভালো করে মনোযোগ দেন। এই চয়ের দুটো চয়ের সাথে যে রস্বইকার আছে, তাহলে আমি দুটো চকে আলাদা করলাম, এই ছটা খণ্ডত্ব হলো, তো রস্বইকার কি এর সাথে দিব? এই রস্বইকার কি প্রথম চয়ের না পরের চয়ের? যুক্ত ব্যঞ্জনের সাথে যখন কার থাকবে, যুক্ত ব্যঞ্জনে যখন কার, যুক্ত ব্যঞ্জনকে আলাদা করলে কারটা কার ভাগে পড়বে? সবসময় পরেরটাই মনে রাখবেন। যুক্ত ব্যঞ্জনকে যখন আমরা আলাদা করব, যুক্ত ব্যঞ্জনে যদি কোনো কার থাকে, সেই কারটা কার ভাগে পড়বে? সবসময় পরের জনের ভাগে, সবসময় অলওয়েজ। জি, তাহলে সৎ যোগ এই রস্বইটা এই ছয়ের সাথে যাবে, তাহলে কি হবে? যে লেখেন, দেখেন আপনারা নিজেরা লেখেন, জি সৎ যোগ চিদানন্দ। গুড, স্নিগ্ধা সরকার। তবে তনা খণ্ডত্ব কে? সাবরিনা ফেরদৌস ঠিক করেছে, সোহেল রানা। তাহলে কি, জি তাই না, বড্ড আসবে পরীক্ষায়, বড্ড সন্ধি বিচ্ছেদ কি? বড্ড আপনি তো পারবেন না। কেন পারবেন না? বই পড়েননি। আড্ডা এর সন্ধি বিচ্ছেদ কি? এই যে বড্ড, বদ যোগ ড, আড্ডা কি? আত যোগ ডা। পরীক্ষা আসবে হলো উড্ডীন, পরীক্ষা আসবে উড্ডয়ন, পরীক্ষা আসবে হচ্ছে বৃহদ্ডঙ্কা। জি তাই না? পরীক্ষায় আসবে কি? পরীক্ষা আসবে উল্লাস, পরীক্ষা আসবে উল্লিখিত। তো উল্লাস দেখবেন সবাই পারছে, উল্লাস উত যোগ লাস,
সবাই জানে উল্লাস উদ্যোগলাস, উল্লাস উদ্যোগলাস। কিন্তু পরীক্ষক যদি বাই চান্স কখনো দেয় তল্লাস, তল্লাস এবার গেছেন, ও স্যার তল্লাস আবার কি? এই তল্লাস তো জীবনেও শুনিনি। এই তল্লাস আবার কি জিনিস? তল্লাস কি জিনিস আপনার জানার তো দরকার নাই ভাই। বাংলা ভাষায় তো কোটি কোটি শব্দ আছে, আপনি কি সব জানেন? হ্যাঁ, অর্থটা জানলে ভালো, কিন্তু আপাতত পারার জন্য জানার দরকার নাই। কেন? আপনার কাজ হচ্ছে শুধু ওই যে লয় লয়ের জোড়া, ওই যে লয় লয়ের জোড়া। উল্লাস যে উদ্যোগলাস করলেন কেন? মুখস্থ না আসলে ওই যে লয়ে লয়ে। তো কোনো শব্দে যদি লয়ে লয়ে, ডয়ে ডয়ে, সয়ে সয়ে, জয়ে জয়ে থাকে যুক্ত বা একই রকমের দুটি ব্যঞ্জন, তাহলে নিয়মটা লিখে নেন। 2 নম্বর নিয়মটা লিখে নেন একটু। জি লেখেন, সন্ধি শব্দে যদি একটু লিখে নেন, জি নাহলে একটু পরে আবার ভুলে যাবেন। জি লেখেন, সন্ধি শব্দে যদি, হ্যাঁ উড্ডিন তো বুঝলাম, সাবরিনা ফেরদৌস, কিন্তু ডিন বানান রস্যই পেলেন কই? সাবরিনা ফেরদৌস ডিনে রস্যই পেলেন কই? ওখানে কি রস্যই ছিল? তা আপনি দীর্ঘইকাকে রস্যই বানালেন কেন? আপনি কি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন? না। পরিবর্তন করবেন শুধু ওই যে যুক্ত ব্যঞ্জনের প্রথমটা খণ্ডত্ব হবে, আর বাকি কিছু তো পরিবর্তন করা যাবে না। না তজ্জোগ লাশ না, সাবরিনা গাধী, সাবরিনা গাধী তুই থাম, আগে বোঝ ভালো করে, উল্টা পাল্টা লিখে পোলাপানকে বিভ্রান্ত করিস না। দ পাইলি কই? দ লেখেন, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, লিখে নেন শব্দ বাক্যটি, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয়। তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয়। বিচ্ছেদে প্রথমটি, কোন প্রথমটি? শব্দের প্রথমটি না, যুক্ত ব্যঞ্জনের প্রথমটি, যুক্ত ব্যঞ্জনের প্রথমটি। তাহলে সন্ধি শব্দে একই রকম দুটি ব্যঞ্জন যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয়, আর পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। তাহলে এই যে উল্লিখিত কি হচ্ছে আমাদের উত, এই যে লয়ে লয়ে প্রথম লয়ের জন্য খণ্ডত্ব, লয়ে লয়ের প্রথম লয়ের জন্য খণ্ডত্ব, কিন্তু যে কার যে ছিল, এই যে দুটো লয়ের সাথে একটা কার, এই কারটা কার সাথে যাবে? পরের সাথে। তাহলে উল্লিখিত না দিয়ে পরীক্ষক যদি তল্লিখিত দেয়, তাহলে কি বলবেন স্যার তল্লিখিত আবার কে? তো জীবনেও শুনিনি, শোনার দরকার নাই। উল্লিখিত যদি পারেন, তল্লিখিত না পারার কি কোনো কারণ আছে? না। তাহলে ওই যে দুটো লয়ে লয়ে, তাহলে প্রথম লয়ের জন্য খণ্ডত্ব, আর এই কারটা কার সাথে যাবে? পরের। তাহলে পরীক্ষা আসবে কি? যাবজ্জীবন, পরীক্ষা আসবে উজ্জীবন, পরীক্ষা আসবে উজ্জ্বল, হ্যাঁ পরীক্ষা আসবে হলো তজ্জন্য। কোনো সমস্যা না। ওই যে জোড়া, জোড়ার মাঝখান দিয়ে ভেঙে যাবে। জি এখন দেখেন পরীক্ষা এসে উজ্জ্বল, এর সন্ধি উচ্ছেদ কি? উজ্জ্বলের সন্ধি উচ্ছেদ কি? অপশনে আছে উত যোগ জল, অপশনে আছে উত যোগ জল। এখন ছাত্র পড়ে গেছে উজ্জ্বল উদ্যোগ জল, উজ্জ্বল উজ্জ্বল উদ্যোগ জল, উজ্জ্বল উদ্যোগ জল, উজ্জ্বল উজ্জ্বল জল। এখন উদ্যোগ জল, এটা উদ্যোগ জল, এটা উদ্যোগ জল, এবার কি হবে? কিংবা দেখেন কোনো বই উত্তর দেওয়া আছে এটা, কোনো বই উত্তর দেওয়া আছে এটা, এখন আপনি কি করবেন? আপনি তো বিপদে পড়ে গেছেন। এক বই দেখি উত্তেজক জল, আর এক বই দেখি উদ্যোগ জল, কোনটা ঠিক কোনটা ঠিক এটা আমাকে জিজ্ঞেস করা লাগবে না, আপনি বুঝে ফেলবেন, তাই না? এই যে আমি যে জয়ে জয়কে আলাদা করলাম, ভাঙলাম, প্রথম জয়ের জন্য খণ্ডত্ব, প্রথম জয়ের জন্য কি খণ্ডত্ব, তাহলে এটা উত,
আর জয়ে বয়ে ল, তাহলে এইটা কি হবে? আমি কোনো কিছু কি আমরা বাদ দিতে পারবো? কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না, কোনো কিছু নতুন লাগাতে পারবো না। আমাদের কাজ শুধু কি আলাদা করা, আমাদের কাজ শুধু আলাদা করা। জি, তাহলে উদ্যোগ এই জল না এই জল? তাহলে অবশ্যই এই জল। জি, বিষয়টি বোঝা গেছে? হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তাহলে আমরা নিয়ম হচ্ছে যে একই রকম দুটি ব্যঞ্জন, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয় আর পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। এখন দেখেন একটি শব্দ হচ্ছে এমন কি, শব্দটি হচ্ছে বিপজাল, বিপসয়, বজ্জাত। পরীক্ষা ধরেন এলো কি বিপজ্জাল, বিপদচয়, বজ্জাত, বিপজ্জনক। তাহলে আমাদের তো জানা আছে, দেখেন দুটো জয়ে জ সয়ে স, তাই না, জয়ে জ আছে। তাহলে আমরা জানি যে একই রকম দুটি ব্যঞ্জন যদি যুক্ত থাকে তাহলে প্রথমটির পরিবর্তে কি হয়? খণ্ডত্ব হয়। তাহলে আমরা লিখে দিব এবার বিপদ যোগ জাল, তাই না? তাহলে দুটো জয়ে জয় ছিল, প্রথম জনের খণ্ডত্ব, তাহলে বিপদ যোগ জাল, তারপর কি দুটো ছয়ে ছয় আছে, প্রথম ছোট খণ্ডত্ব বিপদ যোগ ছয় বজ্জাত, তাহলে কি বত যোগ জাত, বিপদ যোগ কি জনক। হ্যাঁ, বেলা কেন? বিপদ কেন? শিউলি বিপদ কেন? বিপদ কেন? তাহলে এই যে আমি লিখলাম, ভুল লিখলাম, তো মহাবিপদ। আচ্ছা, আমি এতক্ষণ যেই করালাম নিয়ম সে অনুযায়ী তো এরকমই হওয়ার কথা নাকি? আমি এতক্ষণ যেটা পড়ালাম সে অনুযায়ী কি এমনই হওয়ার কথা না? সন্ধির এইখানে ঝামেলা। সন্ধি কিন্তু খুবই সহজ। সন্ধি কিন্তু দেখবেন যে 7, 8, 9, 10 থেকে আছে। সন্ধি কিন্তু ছোট বাচ্চাদেরও আছে, 5, 6, 7 আজকাল সন্ধি আছে, 3, 4 মনে হয় এখনকার বাচ্চাদের বই আছে। জি, তো সন্ধি কিন্তু খুবই সহজ জিনিস। কিন্তু সন্ধির সমস্যা কোথায়? সন্ধির সমস্যা হচ্ছে যে ব্যতিক্রম, বিশেষ। জি, অর্থাৎ বিপদ, হ্যাঁ, এটা কোনো অর্থ প্রকাশ করে না, ঠিকই বলেছেন শিউলি। বিপদ কোনো অর্থ প্রকাশ করে না, মানে মূল শব্দকে ঠিক রাখতে গিয়ে, মূলকে ঠিক রাখতে গিয়ে কোনো কোনো সময় নিয়মের কি লঙ্ঘন হয়, তখন এদেরকে বলা হয় কি বিশেষ। অর্থাৎ মূল, অর্থাৎ বিপদ বা বধ এরকম কোনো শব্দ বাংলা ভাষায় নাই। তাহলে মূল শব্দকে, সন্ধির প্রবলেমটা এই জায়গায়। অর্থাৎ নিয়ম অনুযায়ী আমরা প্র্যাকটিস করব, নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করব, কিন্তু কিছু কিছু শব্দ আছে যারা কি একটু বিশেষ, একটু স্পেশাল, ওদেরকে কি করতে হবে? জি, আলাদা করে মাথায় রাখতে হবে। নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, মেথড অনুযায়ী আমরা প্র্যাকটিস করব, চর্চা করব, পড়বো, বুঝবো। পাশাপাশি কি করব? কিছু বিশেষ বিশেষ শব্দ আছে, সে বিশেষ শব্দগুলোকে আপনাকে আলাদা করে মনে রাখতে হবে। তাহলে বুঝতেও হবে, আর কিছু জিনিস তাহলে সবই মুখস্থ না, কিন্তু কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে। কোনগুলো? যেগুলো একটু ব্যতিক্রম, একটু বিশেষ। তাহলে এই যে আমরা বললাম যে এই নিয়মটা একই রকম শব্দের কি হবে? একই রকম দুটি ব্যঞ্জনযুক্ত প্রথমে খণ্ডত্ব হবে, কিন্তু এই কটি শব্দের ক্ষেত্রে খণ্ডত্ব হবে না। কি হবে? দ হবে। জি, দ, দয়ে হস, দ না কিন্তু, দয়ে কি হস। জি, তার একটা বিশেষ বলে 4টি শব্দ লিখে নেন। এই নিয়মের নিচে বিশেষ বলে 4টি শব্দ লিখে নেন। বিপজ্জাল, বিপদ যোগ জাল, বিপদচয়, বিপদ যোগ জয়, বজ্জাত, বদ যোগ জাত, বিপজ্জনক, বিপদ যোগ জনক, দয়ে হস। এখন বলেন তো এগুলো কোন সন্ধি? আমরা যে শব্দগুলো আলোচনা করছি এগুলো কোন সন্ধি? এমনকি আমরা যে উচ্চারণ করছিলাম, উদ্যোগচারণ, বলেন কোন সন্ধি? বলতে আমাদের সন্ধি বিচ্ছেদের পাশাপাশি কিন্তু কোন সন্ধি, কোন কোন বর্ণে, কোন কোন পদ্ধতিতে, সেগুলো তো মাথায় রাখতে হবে, তাই না? জি, তাহলে এখানে দেখেন এই শব্দের শেষে কি দ, দ প্রথমে কি জ, তাহলে দ প্লাস জ, প্রথম শব্দের শেষ বর্ণ, শেষ শব্দের প্রথম, তাহলে ব্যঞ্জন। কোন পদ্ধতিতে? ব্যঞ্জন। কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। কোন পদ্ধতি? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। উচ্চারণ,
তাহলে যে খণ্ডত্ব, এর নাকি অ নাই। খণ্ডত্ব হলো এমন একটি ব্যঞ্জন যার সাথে অ থাকে না। খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এদের সাথে কোনো অ নাই। তাহলে খণ্ডত্ব প্লাস চ, উচ্চারণ খণ্ডত্ব প্লাস চ। কোন সন্ধি? ব্যঞ্জন। কোন পদ্ধতিতে? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। তাহলে বিশেষগুলো লিখে নিয়েছেন? জি। এখন দেখেন একটি শব্দ হচ্ছে, আচ্ছা লেখেন, এটা নিয়ম লেখেন, পরের নিয়মটা লেখেন। সন্ধি শব্দের দুটি, পরের নিয়ম 3 নম্বর, আমরা দুটো নিয়ম করলাম, অনুস্বার করলাম, একই রকম ব্যঞ্জন করলাম। অনুস্বার করলাম আর কি একই রকম ব্যঞ্জন করলাম। এবার 3 নম্বর রুলসটা লিখে নেবেন, ঠিক আছে? সন্ধি শব্দের যুক্ত ব্যঞ্জনের, সন্ধি শব্দের যুক্ত ব্যঞ্জনের দুটি, সন্ধি শব্দের যুক্ত ব্যঞ্জনের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, জি লেখেন, সন্ধি শব্দের যুক্ত ব্যঞ্জনের দুটি, যুক্ত ব্যঞ্জনের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, নাসিক্য হয়। নাসিক্য মনে আছে তো? নাসিক্য মনে নাই? ম, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন এবং ম, 5টি নাসিক্য বর্ণ, জি 3টি নাসিক্য ধ্বনি। তো সন্ধি শব্দের যুক্ত বর্ণের দুটি, আমরা যে যুক্ত ব্যঞ্জন বলছি ম স এ স, তাই না, জয় জ, লয় ল, ডয় ড, তো কখনো যদি এমন হয় যে যুক্ত ব্যঞ্জনের দুটি অথবা প্রথমটি নাসিক্য হয়, সন্ধি শব্দের যুক্ত ব্যঞ্জনের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে ময় হস, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে কি? ময় হস, আর বাকি অংশটা অপরিবর্তিত। এর আগে যে আমরা করলাম প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব করলাম না, যুক্ত ব্যঞ্জনের প্রথমটি খণ্ডত্ব। এবার কি বলছি? সেই যুক্ত ব্যঞ্জনের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য, নাসিক্যের যদি জোড়া হয়, তাহলে বিচ্ছেদে কি করতে হবে? প্রথমটির পরিবর্তে ময় হস, প্রথমটির পরিবর্তে ময় হস, আর পরের অংশটুকু অপরিবর্তিত, পরের অংশটুকু অপরিবর্তিত। ঠিক আছে? যেমন ধরে শব্দটি হচ্ছে কি? সন্ন্যাস। শব্দটি সন্ন্যাস, তাহলে এখানে নয় নয়ের জোড়া আছে না? তাহলে একটু আগে আমরা দেখলাম যে একই রকমের দুটি জোড়ার জন্য প্রথমটার জন্য খণ্ডত্ব, মনে আছে? একই রকমের দুটি বর্ণ, এটা একই রকমের কি না? নয় নয় কি একরকম চেহারা না? তাহলে একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত হলে প্রথমটার জন্য খণ্ডত্ব, একটু আগে শিখেছি। তাহলে হওয়া উচিত ছিল সৎ যোগ নাশ, সৎ যোগ নাশ, কিন্তু হবে না। নাসিক্যের যদি জোড়া হয়, নাসিক্যের জোড়া সাধারণ জোড়ার মতো না, নাসিক্যের জোড়া হলে খণ্ডত্ব হবে না, কি হবে? প্রথমের জন্য ম, নাসিক্যের জন্য ম প্লাস পরের অংশটুকু অপরিবর্তিত। তাহলে দুটো একই রকম ব্যঞ্জন হয়েও আমরা আগের নিয়ম ফলো করছি না, কেন? যখন জোড়াটা নাসিক্যের হবে তখন তার জন্য আলাদা নিয়ম। কি নিয়ম? নাসিক্য হলে প্রথমটার পরিবর্তে কি? ময় হস, ময় হস, পরেরটুকু অপরিবর্তিত, সন্ন্যাস। তাহলে প্রথম নয়ের জন্য ময় হস আর পরেরটুকু অপরিবর্তিত। সন্ন্যাস না হয় যদি সন্ন্যাসী হতো, সন্ন্যাসী, তাহলে একই কাহিনী, সংযোগ কি? ন্যাসী। জি, পরীক্ষা যখন আসবে সন্তান, সন্তান, তাহলে দুটি নাসিক্য হলেও হবে এই নিয়মটা, এমনকি দুটি না হয়ে যদি প্রথমটি হয়, ভালো করে শুনবে, দুটি নাসিক্যের জোড়া হলেও হবে, দুটি না হয়ে যদি প্রথমটি নাসিক্য হয় তাও কিন্তু এই ঘটনাটি ঘটবে। তাহলে কি হবে? সন্তান। তাহলে নয়ের জন্য কি? সংযোগ তান। সন্দেহ, সন্দেশ, সন্দর্শন, শঙ্কা, কিন্তু, পরন্তু, বরঞ্চ, অঞ্চল, সঞ্চয়।
অনেক শব্দ আছে, অনেক এরকম শত শত শব্দ। করে ফেলো, আমার সব ভেঙে দিতে হবে। সবই যদি আমার ভেঙে দেওয়া লাগে তাহলে বুঝতে হবে যে তোমার কি কাজ হয়নি, 16 আনায় বৃথা। জুয়েল কিপরার ক্লাস 16 আনায় বৃথা। জি, তাহলে ওই যে জোড়া, এই যে জোড়া দেখছি আমরা, জোড়া আমাদের কাজ বলেছে, আমরা হচ্ছে ভিলেন, আমাদের কাজ জোড়া। জোড়া লাগতে দেওয়া যাবে না, জোড়া লাগা পাপ, তাই না? অন্যায়। হ্যাঁ, সি সি নাউজুবিল্লাহ। তাহলে জোড়া যেখানে সেখানে অ্যাকশন হবে আমাদের, তাই না? তাহলে এই যে জোড়াটা কার? প্রথমটা নাসিক্য। দুটো নাসিক্য যদি হয় বা প্রথমটা যদি নাসিক্য হয়, এমন যদি জোড়া হয়, তাহলে ভেঙে প্রথম নাসিকার জন্য কি ময়হস। আর কারটা কি প্রথমটার সাথে থাকবে? কারটা প্রথমটার সাথে থাকবে না, কারটা কোথায় যাবে? পরের ব্যঞ্জন। তাহলে সংযোগ কি দেহ, সন্দেশ সংযোগ দেশ, সন্দর্শন। তাহলে নটা ভেঙে ময়হস হলো দর্শন, যেখানে কোনো কার নাই। যুক্ত ব্যঞ্জনে কার থাকলে কারটা পরের ব্যঞ্জনের সাথে যাবে, আর না থাকলে তো কিছু করার নাই। সংযোগ দর্শন, শঙ্কা সংযোগকা। কিন্তু কি হবে? কিন্তু জি, তাহলে এই যে নয়ের জন্য ম, কিম, কিম যোগ তু, পরন্তু। বলেন না আবার পরজগন্তু, পরন্তু পরজগন্তু না। এই যে নয়ের জন্য কি? তাহলে পরম, পরম যোগ তু, পরম যোগ। আর ময়ে হস, কিন্তু ম না, ময়ে হস, লক্ষ্য করবেন। জি, বরঞ্চ। এই যে দেখেন এখানে ইয়সের জোড়া আছে, জোড়া না যুক্ত ব্যঞ্জন। যে জোড়া, তাহলে জোড়া ভাঙবো আমরা, তাহলে ইয় চ। তাহলে ইয়র জন্য কি ম, আর থাকলো কি শুধু চ। অঞ্চল কি হবে? অম যোগ চল। সঞ্চয় কি হবে? সমযোগ ছয়। তাহলে প্র্যাকটিস করবেন। জি, প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে এরকম নাসিকের জোড়া কি এগুলোই না আরো আছে? রক্ষণশীল দলনেতা, তুই হয় গাধা নাহলে বেশি চালাক। বাড়ন্ত প্রত্যয় সাধিত শব্দের গরু। বাড়ন্ত বাড় প্লাস অন্ত। ডুবন্ত ডুবযোগন্ত। চলন্ত চলযোগন্ত। ফুটন্ত ফুটযোগন্ত। রক্ষণশীল দলনেতা গাধা, তুই হয় গাধা নাহলে মেলা চালাক। বাংলা ভাষায় যে শব্দগুলো গঠিত হয়েছে শুধু কি সন্ধিযোগে? বাংলা ভাষায় যে এই যে কোটি কোটি শব্দ সম্ভার, শুধু কি সন্ধিযোগে? কিছু শব্দ সন্ধিযোগে, কিছু সমাস যোগে, কিছু প্রত্যয় যোগে, কিছু উপসর্গ যোগে, কিছু দ্বিরুক্তি যোগে। বুঝেছিস? দলনেতা, নামে দলনেতা হয়েছিস। হ্যাঁ, তাহলে অন্ত প্রত্যয়, অন্ত, ডুবন্ত, ফুটন্ত, চলন্ত, জ্বলন্ত, নিভন্ত, ভাসন্ত। জি, তাহলে সেটি সন্ধি সাধিত শব্দ না, কি সাথে? প্রত্যয়। হ্যাঁ ভাই, হ্যাঁ। স্যার আমি বুঝবো কি করে? তো বোঝার জন্য একটু টাইম লাগবে। জি, এই যে আমার কোর্সে যখন চলে এসছেন ইনশাল্লাহ, জি একটু টাইম লাগবে। আমি যখন প্রত্যয়ে যাব তখন বোঝাবো যে কেমন করে বুঝবো সন্ধি। তাহলে চলন্ত, চলম যুক্ত, তাই না? ডুবন্ত ডুবম যুক্ত না, অন্ত প্রত্যয়। তাহলে এই শব্দগুলি প্রত্যয় সাধিত। জি, তো যাই হোক, তাহলে আমরা বলছিলাম যে তাহলে এটা হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এখন দেখেন শব্দটি হচ্ছে কি মৃন্ময়। মৃন্ময়, তাকান, মৃন্ময়। তাহলে নয়ে ময়ে আছে, জোড়াটা কিসের? নয়ে ময়ে। নাসিক্য না দুটাই? নয়ে ময়ে দুটোই তো নাসিক্য। তাহলে আমরা বললাম যে দুটোই যদি নাসিক্য হয় বা প্রথমটি যদি নাসিক্য হয়, তাহলে ময়রি, এই নয়ের জোড়ার জন্য প্রথমটার জন্য ময়ে হস। তাহলে মৃম যোগ ময়। নাসিক্যের জোড়া হলে কি হবে? ভেঙে গিয়ে ময় হস হবে। তাহলে মৃম যোগ ময় না, হওয়ার কথা, হওয়া উচিত, কিন্তু হবে না। হ্যাঁ, কারণ জি একটু বিশেষ। জি, মৃন্ময় কি হবে? খণ্ডত্ব। তাহলে আমরা এর আগে করলাম যে নাসিক্য হলে ময়হস আর অন্য জোড়া হলে খণ্ডত্ব। এরা নাসিক্যেরই জোড়া, কিন্তু তবুও কি খণ্ডত্ব হবে। তাহলে এগুলো লিখে নেন বিশেষ, লিখে নেন কি বিশেষ। জি, লেখেন মৃন্ময়, লেখেন সিনময়, লেখেন তন্ময়, লেখেন হলো জগন্ময়, লেখেন জগন্নাথ। জি, উন্নত, উন্নয়ন, উন্মেষ, উন্মুখ,
উন্মুক্ত, উন্মত্ত, উন্মাদ, এই শব্দগুলি একটু লিখে ফেলবেন। জি, মৃন্ময়, চিন্ময়, তন্ময়, জগন্ময়, জগন্নাথ, উন্নত, উন্নয়ন, উন্নয়ন, উন্মেষ, উন্মুখ, উন্মুক্ত, উন্মত্ত, উন্মাদ। শিক্ষার্থী বন্ধুরা, এই সকল শব্দ নাসিক্য ব্যঞ্জনেরই জোড়া। কার জোড়া? নাসিক্যের জোড়া। কিন্তু নাসিক্য হওয়া সত্ত্বেও কি এই শব্দগুলোতে ময় হস না দিয়ে কি করতে হবে? খণ্ডত্ব। তাহলে এই শব্দগুলো লিখে আলাদা করে। সাধারণত নাসিকের জোড়া মানে ময়হাস, নাসিকের জোড়া মানে কি? ময়হাস, আর বাকি অংশটা অপরিবর্তিত। কিন্তু এই শব্দ কয়টিতে প্রথম নাসিকের বদলে ময়হাসের পরিবর্তে কি? খণ্ডত্ব। তাহলে মৃত যোগময়, চিন্ময় কি? চিত যোগময়, চিত। তাহলে ওই যে জোড়া ভেঙে গিয়ে প্রথম পিছনে খণ্ডত্ব, চিত যোগময়। তন্ময় কি? তত্ত্ব যোগময়। জগন্ময়, জগৎ যোগময়। জগন্নাথ, জগৎ যোগনাথ। উন্নত, উত যোগনত। তাহলে প্রথম নাসিকের জন্য ময়হস না হয়ে কি? খণ্ডত্ব। ঠিক আছে, তা আজকে এখানে রাখছি। আপনাদের পরীক্ষা আছে যেহেতু, মনে আছে তো? হ্যাঁ, পরীক্ষা আছে আপনাদের। আমি এখন পরীক্ষার প্রশ্নটা ছেড়ে দিব, আপনারা পরীক্ষাটা দিয়ে নেবেন, তাই না? ধ্বনি পরিবর্তন এবং অক্ষর বিশ্লেষণের উপর পরীক্ষা। তাহলে আমি যেটুকু করালাম এটুকু একটু বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন, বুঝবেন। মুখস্থ না, মনে থাকবে, মুখস্থ না। কি করবেন? একটু বোঝার চেষ্টা করবেন, একটু বুঝবেন, একটু চেষ্টা করবেন বোঝার, একটু বোঝার। হ্যাঁ, প্র্যাকটিস করবেন বই থেকে। নবম দশম শ্রেণীর আগের যে পুরাতন বোর্ড ব্যাকরণ সেখান থেকে প্র্যাকটিস করবেন। অন্যান্য কোনো বই থাকলে প্র্যাকটিস করবেন। মেমোরাইজ না, বোঝা গেছে? অর্থাৎ আমরা যেই পদ্ধতি দিচ্ছি, যে মেথডগুলো দিচ্ছি, যে পদ্ধতি সিস্টেমগুলো বলছি, সেইগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করবেন। করবেন যে দেখি তো হচ্ছে কিনা, হয় কিনা। স্যার যে বললো যে এমন হলে এমন হবে, এমন হলে আসলে হচ্ছে কিনা, সেটা আপনাকে চেক করে নিতে হবে না? চেক করে নিতে হবে। জি, বাংময়, হ্যাঁ, বাংময়, বাক, হ্যাঁ, বাংময়, ও ময়ে, এটা এখানে আপনারা বিশেষ লিখে নিতে পারবেন। জি, বাংময়। হ্যাঁ, একটি শব্দ আমাদের এক শিক্ষার্থী লিখে দিয়েছে, বাংময়। লিখে নিন, বাক প্লাস ময়। আসলে বাংময় এই শব্দটি মূলত বাঘ প্লাস ময়, বাঘ। এই বাঘময় গ থাকলে ক হয়, সেটি আমাদের একটা আলাদা নিয়ম আছে। ওবায়দুর রহমান, আমরা তো সন্ধি কেবল শুরু করলাম। আজকে সন্ধি কেবলে কি ভূমিকাগুলো করে একটু স্টার্ট করে রাখলাম। আসলে সন্ধি আমাদের অনেক পথ যেতে হবে একটু। হ্যাঁ, বাংময়, তুমি যেহেতু ময়ে যুক্ত হয়েছে, ঠিকই আছে, কিন্তু বাংময় আসলে মূলত বাক, বাঘময়। বাঘময় শব্দটি বাংময় হয়ে গেছে। তো গ থাকলে ক হয়, তার একটা নিয়ম আছে। তো বাংময় যদি তুমি ময়ে ধরো, তাহলে এই নিয়মটার একটু বিশেষে লিখে নাও। বাংময় ওর জন্য, আসলে মূলত গয়ের জন্য ক হয়, গয়ের জন্য বাংময় না। শব্দটি মূলত ছিল কি? বাগময়। শব্দটি মূলত ছিল বাগময়, বাগময়, বাঘ। এই বাঘটা গটা ক হয়, কিন্তু বাগময় ধ্বনিটা উচ্চারণ হয়ে ধ্বনি পরিবর্তনে বাংময় হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো আমরা গটা কেন ক হয় সেই মেথড আমরা আগামী দিনে শেখাবো। বাগদত্তা, দেখবা বাগদত্তা, বাক যোগ দত্তা, তাই না? বাগিস, বাক যোগিস। আমরা আজকে বাগিস বা গ ইজিক্যাল টু ক, শব্দটা মূলত ছিল বাগময়, বাক প্লাস ময়। কিন্তু বাগময় উচ্চারণ হওয়ার সময় একটু বাগময়টা গেছে বাংময়, হয়ে গেছে। তো এটি মূলত আসলে গয়ের নিয়ম, গ ইজিক্যাল টু ক। তারপরে এই নিয়মের বিশেষে লিখে নিতে পারো। আর এই নিয়মের বিশেষে না লিখলে আমরা আলাদা একটা নিয়ম আগামী দিন করাবো, গ ইজিক্যাল টু ক। ঠিক আছে? ওকে। অর্থাৎ আমরা কিন্তু আজকে কেবলই 2-3টা নিয়ম করালাম, আমাদের অনেক নিয়ম কিন্তু আরো বাকি থাকলো, যেটা আগামী দিন আমরা করাবো ইনশাল্লাহ। তবে যেইটুকু করাচ্ছি, যেই কয়টা নিয়মই করাই, সেটুকুই বাসায় একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে? ধন্যবাদ, শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা। আর আমরা কি করব, এখন কিন্তু পরীক্ষা, মনে থাকবে আমি ক্লাস থেকে বের হয়েই তোমাদের প্রশ্ন দিয়ে দিব, তোমরা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ঢুকে তোমরা তথ্যগুলো
দিয়ে পরীক্ষা দিবে। ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।